ওকে, ওকে, আমাদের সায়েন্স কেয়ার লাইভের অনলাইন ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আমি রানবীর রহমান খান তোমাদের সাথে আছি। ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। সো আমরা আজকে লেকচার 5 ভেক্টর, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এবং লেকচার 4 এ যে টপিকগুলো পড়ানো হয়েছিল সেই টপিকগুলোর উপর আমরা কিছু ম্যাথ করেছি। এবং আজকে লেকচার 5 এ লেকচার 4 অর্থাৎ লেকচার 4 এর যে নৌকা এবং নদীর বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আবারও আলোচনা করা হবে, বাট থিওরির মাধ্যমে নয়। কালকে আমরা থিওরির মাধ্যমে পড়েছিলাম, আজকে আমরা ওই থিওরি গুলোর কিছু অ্যাপ্লিকেশন দেখবো ম্যাথমেটিক্স এর মাধ্যমে। কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করবো এবং এবং আজকে শুধু একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আজকে খুব বেশি কিছু পড়ানো হবে না, কারণ যেহেতু কালকেও ফিজিক্স ক্লাস ছিল, আজকেও ফিজিক্স ক্লাস। টানা টানা 2 দিন যদি এতগুলো টপিক পড়ানো হয় তাহলে তোমরা হয়তো অনেক কিছু পড়তে পারবে না। তো তার জন্য আজকে খুব বেশি কিছু পড়ানো হবে না, ওই টপিক গুলোই সম্পর্কে শুধু সামান্য আইডিয়া দেওয়া হবে। তো লেকচার 4 এ আমরা একটা ম্যাথ শেষ করতে পারি নাই। ম্যাথটা ছিল হচ্ছে এরকম, যে একজন লোক স্থির পানিতে 3 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে সক্ষম। সে 2 কিলোমিটার/আওয়ার বেগে প্রবহমান নদীর সাথে সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। সো নদীর প্রস্থ দেওয়া আছে 0.5 কিলোমিটার। এতে 1 নম্বর কোশ্চেন, লোকটি কতক্ষণে সাঁতার কাটতে হয়েছিল? এটা আমি করেছিলাম এবং আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমরা আজকে এখান থেকে শুরু করার কথা, নদী পার হতে কত সময় লেগেছিল। এবং আমি এটার সাথে আজকে একটা কোশ্চেন অ্যাড করেছি এখানে, লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে। এই দুইটা কোশ্চেন, এই কোশ্চেন দিয়ে শুরু করবো এখন আমি, যে নদী পার হতে কত সময় লেগেছিল। তো এখানে, ইয়া হ্যাঁ বলো। আচ্ছা, ওই যে মিনিমাম টাইমের সময় যেটা করছিলেন, যে থিটার মান 90 ডিগ্রি ধরছিলেন, এই জিনিসটা আর কি মানে একটু সমস্যা হয়েছে, যে থিটার মানটা 90 ডিগ্রি কেন ধরছেন, মানে ওই জিনিসটা ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে আবার বলবো থিটা মানে কেন 90 ডিগ্রি ধরা হয়েছিল। তার আগে আমরা এই মিনিমাম ম্যাথটাকে টাইমের সলভ সময়। করে নিই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথা, আগে এই ম্যাথটা সলভ করে নিই। তো ফার্স্ট যে ম্যাথ, এই ম্যাথটাতে লোকটিকে কতক্ষণে সাঁতার কাটতে হয়েছিল, এই ম্যাথটাতে আমরা অ্যান্সার বের করেছিলাম। লোকটি যদি তোমার 131.81 ডিগ্রি, লোকটি যদি 131.81 ডিগ্রি কোণে স্রোতের দিকের সাথে সাঁতার কাটে, অর্থাৎ এই দিক বরাবর যদি সাঁতার কাটে, তাহলে লোকটি সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে সক্ষম। অর্থাৎ এই যে আলফা, অর্থাৎ এই কোণটা যে আলফা, অর্থাৎ এই যে কোণটা আলফা, এই আলফার মান হচ্ছে 131.81 ডিগ্রি। এবার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নদী পার হতে কত সময় লেগেছিল। প্রশ্ন হচ্ছে নদী পার হতে কত সময় লেগেছিল। তো এখান থেকে আমাদের টি এর ভ্যালু বের করতে হবে। আমরা এখানে সূত্র ব্যবহার করব, s ইকুয়ালস টু ভিটি। আমরা এই সূত্রটা ব্যবহার করব, এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করব। সো দেখো, s এর ভ্যালুটা আমার কাছে এখানে দেওয়া আছে। s এর ভ্যালুটা দেখো, নদীর প্রস্থ আমার কাছে দেওয়া আছে 0.5 কিলোমিটার। আমার কাছে s এর ভ্যালুটা দেওয়া হচ্ছে 0.5 কিলোমিটার। বাট এই 0.5 কিলোমিটার কোনটুকু? এই 0.5 কিলোমিটার হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাই না? নদীর প্রস্থ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমার এখান থেকে মিটার এই করবো পর্যন্ত না? হচ্ছে 0। না, কিলোমিটারকে মিটারে কনভার্ট করার দরকার নাই, মিটার কনভার্ট করলেও পারো, না করলেও পারো, কারণ যেহেতু এটা রেশিও। সো আমরা যদি এখানে মিটারে কনভার্ট না করি তা হয়, কারণ এটা কালকেও বলেছিলাম যে এটা যেহেতু একটা রেশিও হিসাবে আসবে। দেখো, আমি যখন এখান থেকে টি এর ভ্যালু বের করব, তখন টি কস্ট আসবে হচ্ছে এস বাই ভি। সো এস যদি আমি কিলোমিটার রাখি এবং ভিও যদি আমি কিলোমিটার/আওয়ারে রাখি, তাহলে টি এর ভ্যালু পাবো আমি আওয়ারে পাবো। টি এর ভ্যালু আমি আওয়ারে পাবো, আওয়ারে। তো এখানে কিলোমিটারকে বুঝছি মিটারে বুঝছি। কনভার্ট করার কোনো দরকার নেই, তুমি চাইলেও পারো, শুধু শুধু সমন্বয় কোনো দরকার নেই, কারণ এটা রেশিও হিসেবে আসবে। So দেখো, আমার এস এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু হচ্ছে 0.5 কিলোমিটার এবং ভি এর ভ্যালুটা দেওয়া নাই। তো বি এর ভ্যালু যদি আমি এখান থেকে বের করতে পারি যে বি এর ভ্যালুটা কত, তাহলে আমি টি-টা পেয়ে যাবো, কারণ টি কস্ট হচ্ছে এস বাই ভি। এবার আমি যেখান থেকে বি এর ভ্যালুটা বের করতে চাই, গতকালকে আমি পড়েছিলাম এস ইকুয়ালস টু বিটি, এই সূত্রটা পরিচয় পড়েছিলাম। এখানে এস কি এবং ভি কি আর
টি কি এবং কিভাবে কাজ করে সেটা বলেছিলাম। এস হচ্ছে আমাদের দূরত্ব, আমি যে বরাবর দূরত্ব অতিক্রম করব, এস হচ্ছে আমাদের সেই বরাবর দূরত্ব, এবং ভি হচ্ছে আমি যে বরাবর দূরত্ব অতিক্রম করতে চাই সে বরাবর বেগ। যেহেতু আমি নদীটা পার হতে চাই তাহলে আমার যে এই দুই দিকে বেগটা আছে, অর্থাৎ একটা হচ্ছে নদীর স্রোতের বেগ, আরেকটা হচ্ছে লোকটা নিজের বেগ, ভি অফ এম, অর্থাৎ লোকটার সাঁতারুটার নিজের বেগ। সো আমাকে যেহেতু নদীটা পার হতে হবে, তাহলে এই কত উপাংশ এই বেগগুলার কি পরিমাণ বেগ নদীর প্রস্থ বরাবর কাজ করছে, আমাকে ওই বেগটা বের করতে হবে। আবারও বলছি, এস ইকুয়ালস টু ভিটির সূত্র কালকে যখন পড়িয়েছিলাম, এই সূত্রটা পরিচয় যখন করেছিলাম তখন বলেছিলাম এস হচ্ছে দূরত্ব এবং বেগ বি হচ্ছে ওই দূরত্ব বরাবর বেগ। সো এস হচ্ছে আমার দূরত্ব এবং বি হচ্ছে ওই দূরত্ব বরাবর বেগ। এবার দেখো, আমি যেহেতু নদী পার হতে কত সময় লাগবে এটা বের করতে চাই, তাহলে আমি এই দূরত্বটা অতিক্রম করতে হবে, এবং এই দূরত্ব অতিক্রম করার জন্য আমাকে এই বরাবর আমার কত বেগ কাজ করছে এটা বের করতে হবে। খেয়াল করে দেখো, এই বরাবর যে বেগটা কাজ করছে সেটা কিন্তু আমাদের লব্ধি বেগ। আবার বলছি, এই বরাবর যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। কারণ দেখো, আবার এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, সেই ভেক্টরটা হচ্ছে নদীর স্রোতের নিজস্ব বেগ, এবং এই বরাবর দেখো আরেকটা ভেক্টর কাজ করছে, সেটা হচ্ছে আমার সাঁতারুর বেগ। তো দুইটা বেগের লব্ধি অর্থাৎ রেজাল্টেন্ট আর আর আমাকে বের করতে হবে। সো আর এর ভ্যালু আমরা জানি সবাই কিভাবে বের করতে হয়। আর ইকুয়ালস রুট ওভার হচ্ছে ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস টুয়াইস ভিআর ভিএম কস আলফা। এখান থেকে আমরা ভি আর এর ভ্যালু বসাবো 2 কিলোমিটার, ভি এম এর ভ্যালু বসাবো 3 কিলোমিটার, এবং আলফার মান দুইটা ভেক্টর ভিআর এবং ভিএম পরস্পর সাথে 131.81 ডিগ্রি কোণে আছে। সো আলফার মান যদি আমি 131.81 ডিগ্রি বসাই, তাহলে আমি এখান থেকে লব্ধি বেগটা পেয়ে যাব, অর্থাৎ এই লব্ধিটাই হচ্ছে আমাদের 131.81 এটা কিভাবে আসলো, মানে আগের ম্যাথ থেকে? হ্যাঁ, নাম্বার ওয়ান, যে এই নাম্বার ওয়ানে লোকটি কত গুণে সাঁতার কাটতে হয়েছিল, এই ম্যাথ থেকে আসছে। সো আমরা দেখো আলফার মান এটা বের করেছিলাম কালকে 131.81 ডিগ্রি। সো এখানে যদি আমি আলফার মান 131.81 ডিগ্রি বসাই, তাহলে আমি এখান থেকে বেগ ভিটা পেয়ে যাব। সো আমি এখান থেকে বেগ ভিটা পেয়ে যাব। সো আমি জাস্ট করব এই টি বের করার জন্য আমার যে এসটা আছে, তো এস ডিভাইডেড বাই যদি আমি শুধু ভি করে দিই, তাহলে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই এই যে এই ভিটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবারও বলছি, আমরা যেহেতু নদী পার হতে কত সময় লাগে এটা বের করতে চাই, তাই নদীর প্রস্থ বরাবর যে বেগটা আমার কাজ করে সেই বেগ বের করতে হবে। দেখো, নদীর প্রস্থ বরাবর এখানে আমার লব্ধি বেগটাই কাজ করছে, কারণ এখানে একটা ভেক্টর কাজ করছে, এখানে একটা ভেক্টর কাজ করছে, এবং এই দুই ভেক্টরের লব্ধি আমার দেখো, এই দুইটা ভেক্টরের লব্ধি আমার একদম এই সোজাসুজি কাজ করছে। তো তার জন্য আমি লব্ধি বের করলাম এই আর এর মাধ্যমে, এবং এই আরটাই হচ্ছে আমাদের বেগ, লব্ধি বেগ। তো আমি জাস্ট টি বের করার জন্য এস কে ভি দ্বারা ডিভাইড করলে এখান থেকে আমি টি অর্থাৎ কত জি সময় ভাইয়া, প্রয়োজন হয়েছিল। ভাইয়া এস কোথা থেকে আসলো? আমি তো মাত্র আসছি আর কি। এস হচ্ছে 0.5। এখানে দেখো হ্যাঁ আচ্ছা, 0.5 নদীর প্রস্থ। কিলোমিটার। হ্যাঁ, নদীর প্রস্থ 0.5। সো এখান থেকে আমি জাস্ট টি এর ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, এটা ছিল আমার 2 নাম্বার কোশ্চেন সলভ। এখন 3 নাম্বার ভাইয়া কোশ্চেনে দেখো, হ্যাঁ, প্রশ্ন করো। ভাইয়া আমরা যদি 3 কিলোমিটার পার আওয়ার মানে যে বেগটা তার যদি আমরা মানটা জানতাম, মানে এস এর মানটা যদি জানতাম তাহলে কি আমরা ওখান থেকে বের করতে পারতাম না? হ্যাঁ, এস এর মানটা তো কোশ্চেনে দেওয়াই আছে। দেখো, এস এর মানটা তো কোশ্চেনে দেওয়াই আছে 0.5 কিলোমিটার। তো এস এর মান ভাই তো এটা তো আমাদের নদীর জানার প্রয়োজন প্রস্থ হচ্ছে দেওয়া না। আছে। না ভাইয়া, হ্যাঁ, আমি নদীর বলতেছি যে প্রস্থ। ওই 3 কিলোমিটার হ্যাঁ পার হ্যাঁ আওয়ার যে একটা আছে না, হ্যাঁ, হ্যাঁ ওইটুকুর মান দেওয়া থাকলে ওটা দিয়ে তোমরা বের করতে পারতাম, তাই না? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই তুমি এটা বুঝতে পেরেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। So, আমি যদি কোনোভাবে
হ্যালো, হ্যাঁ মামা বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তোমার প্রশ্নটা ছিল হচ্ছে আমার যদি 3 কিলোমিটার বরাবর, অর্থাৎ আমি এই বরাবর যদি আমার দূরত্বটা দেওয়া থাকতো তাহলে আমি বের করতে পারতাম কিনা, টি এর মান বের করতে পারতাম কিনা। হ্যাঁ অবশ্যই বের করতে পারতাম। যদি আমার এই বরাবর কত দূরত্ব সেটা যদি দেওয়া থাকতো তাহলে আমি অবশ্যই বের করতে পারতাম। তখন আমার সহজ হইতো, জাস্ট এসটা দেওয়া থাকতো এবং ভি আমার কাছে দেওয়া আছে, সো ভি আমি কোশ্চেনে দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। এখান থেকে আমি জাস্ট টি এর মান বের করতে পারতাম। এখন কিন্তু তুমি চাইলেও কিন্তু এই এসটা কিন্তু বের করে নিতে পারো। তুমি চাইলেও এই এসটা বের করে নিতে পারো। তো এই এসটা কিভাবে বের করতে হয় এটা আমি তোমাকে একটু, এসটা তুমি চাইলেও বের করতে পারো। এসটা তুমি বের করতে পারো হচ্ছে এভাবে। দেখো, এই কোণের মান হচ্ছে আলফা, এই কোণের মান হচ্ছে আলফা, অর্থাৎ 131.81 ডিগ্রি। তো তুমি যদি 131.81 ডিগ্রি থেকে 91 ডিগ্রি বিয়োগ করো তাহলে তুমি অ্যান্সার পাবে হচ্ছে 41.81 ডিগ্রি। তাহলে তুমি অ্যান্সার পাবে হচ্ছে এই কোণের মান, অর্থাৎ আমার যে এই কোণের মান, জাস্ট এই কোণের মান হচ্ছে 41.81 ডিগ্রি। এই কোণের মান আমরা 41.81 ডিগ্রি। এখন দেখো, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 কিলোমিটার। তাহলে তুমি তাহলে তুমি ইচ্ছা করলেই এবার এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। দেখো, তুমি যদি cos থিটা ব্যবহার করো, cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি দেখো এই বরাবর যে দূরত্ব সেটা বের করতে পারবে এবং ওই দূরত্ব s কে জাস্ট v দিয়ে ডিভাইড করলে তুমি টি এর ভ্যালু পাবে। এখান থেকে তুমি টি এর ভ্যালু যা পাবে ওই, আর তুমি যে বলেছো সেখান থেকে টি এর ভ্যালু যা পাবে দুটো সেম পাবে। So, আমি ম্যাথটা করে দিচ্ছি না, যেহেতু তোমার কোশ্চেন তাই তুমি নিজে সলভ করবে, তুমি সলভ করে দেখবে তুমি টি এর ভ্যালু সেম ভাইয়া পাচ্ছ। তুমি কি তোমার উত্তরটা পেয়েছো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া কে প্রশ্ন করতে চাচ্ছিল? ভাইয়া, আমি জানি আমরা জানি এস ইজিক্যাল টু ভিটি। এখানে যে আমরা হ্যাঁ হ্যাঁ লব্ধি বের করলাম আর, ঠিক আছে না? আর আর হ্যাঁ এখানে আর এখানে যে ভি কি সেম হবে, মানে আমরা লব্ধি বেগটাকে ভি দ্বারা প্রকাশ করতে পারি? হ্যাঁ। এখন আমরা লব্ধি বের করেছি আর, বাট এটা কিসের লব্ধি? এটা তো ব্যাগেরই লব্ধি। জি ভাইয়া। সো এটা তো ব্যাগেরই লব্ধি, তাই না? সো আমরা যখন ফোর্সের লব্ধি বের করি, ফোর্সের লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ব্যাগের লব্ধি যখন বের করি, ব্যাগের লব্ধিকে আর দ্বারা প্রকাশ করি। এবং এখানে যে লব্ধি বের করেছি এই লব্ধিটা কিন্তু ব্যাগেরই লব্ধি, এই ব্যাগেরই রেজাল্টেন্ট, অর্থাৎ রেজাল্টেন্ট অফ ভ্যালোসিটি। আমরা যে আর ভি দ্বারা লিখতাম তাহলে লিখতে পারতাম এই আর ভিটা, অর্থাৎ রেজাল্টেন্ট অফ ভ্যালোসিটি হচ্ছে বেগের লব্ধি। সেই বেগের লব্ধিটাই হচ্ছে আমাদের এই লব্ধি বেগ, অর্থাৎ এই জি ভাইয়া, বরাবর বুঝছি। কত বেগ সেটা। আচ্ছা, সো এই ধন্যবাদ। কোশ্চেন আশা করি, হ্যাঁ, এই কোশ্চেন আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার। এবার আমি কোশ্চেন নাম্বার 3, এই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেন নাম্বার 3টা এখানে দেওয়া ছিল, লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে। আর বলছি কোশ্চেন নাম্বার 3 ভাইয়া হচ্ছে ওই ভাইয়া ভাইয়া বলবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইটা তো বলো। বুঝলাম, বাট আগের বার যে সাইন 90 ডিগ্রি দিয়ে করছিলাম ওইটা ওইটা আসলে বুঝতে চাইছিলাম। এই হ্যাঁ সূত্রটা হ্যাঁ বুঝছি না, তোমাকে, মানে আগের বার যে সাইন 90 ডিগ্রি দিয়ে হ্যাঁ করছিলাম ওইটা। তুমি তো বলছো মিনিমাম টাইম, তুমি ওই প্রশ্ন করতেছো না যে মিনিমাম টাইম কিভাবে sin 90 ডিগ্রি হয়েছে, এই প্রশ্ন করছিলে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি বলবো, দাঁড়াও, তোমাকে আমি বলবো এই পরের ম্যাথটার আর 10 মিনিট ওয়েট করো তুমি, তোমার প্রশ্ন আমি ওই ধরনের প্রশ্নে যাব, তখন আমি বলবো তোমাকে। হ্যাঁ, একটু প্লিজ ওয়েট করো। আচ্ছা, এটা হ্যাঁ, স্ক্রিনশট নিবা নাও। So, আমাদের 3 নাম্বার কোশ্চেন ছিল লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে। তো 3 নাম্বার কোশ্চেন, লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে। দেখো, লোকটা যাদের ডিভাইস মিউট করা নেই তারা মিউট করে নাও, ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে সমস্যা হয়। So, এই প্রশ্ন হচ্ছে লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে, অর্থাৎ এটা ছিল আমাদের নদী, লোকটা যাত্রা শুরু করেছিল এখান থেকে। এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ রিভার।
যা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ারের সমান, এবং লোকটি এ বরাবর যাত্রা করে যেটা হচ্ছে আমাদের 3 কিলোমিটার পার আওয়ার। 3 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পড়ছে, অর্থাৎ লোকটি যখন অপর প্রান্তে যায় তখন লোকটি অপর প্রান্তে এখানে আসে, এই পয়েন্টে আসে, এবং এই পয়েন্টে প্রশ্ন হচ্ছে এই পয়েন্টেই কত বেগ আসে, অর্থাৎ এই বরাবর যে বেগ আমরা সেই বেগটাই বের করতে বলছে। বাট দেখো আমরা অলরেডি কিন্তু সেই বরাবর বেগ আমরা বের করেছি, এবং এই বেগের মান আমরা রেজাল্টেন্ট আর ইকুয়ালস টু রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস টুয়াইস ভিআর ভিএম কজ আলফা দ্বারা প্রকাশ করেছি। এখানে আলফার মান তো 90 ডিগ্রি আমরা হবে না? না, এখানে আলফার মান হচ্ছে ভিআর এবং এই ভিএম, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার এবং 3 কিলোমিটার পার আওয়ার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফা মান 90 ডিগ্রি কেন? আলফা মান 90 ডিগ্রি হবে না। তো আমি এখান থেকে 3টা প্রসেসে তোমাদের এখান থেকে বেগের মান বের করে দেখাবো। আবার বলছি, আমরা 3টা প্রসেস এখান থেকে বেগের মান বের করতে পারি, এবং 3টা প্রসেসের প্রত্যেক ক্ষেত্রেই আমাদের বেগের মান সেম আসবে। এবং 3টা প্রসেস আমাদের ম্যাথ করার সময় অনেক সময় যে কোনো একটা প্রসেস লাগতে পারে, তো তার জন্য আমি 3টা প্রসেস নিয়ে আলোচনা করব। প্রথম ক্ষেত্রে আমরা বেগের মান বের করব, আর বলছি প্রথম ক্ষেত্রে আমরা বেগের মান বের করব লব্ধি সূত্রের সাহায্যে। প্রথম ক্ষেত্রে আমরা বেগের মান বের করব লব্ধি সূত্রের সাহায্যে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা বেগের মান বের করব পিথাগোরাসের সাহায্যে। পিথাগোরাসের সাহায্যে এবং তৃতীয় ক্ষেত্রে আমরা বের করব ভেক্টরের উপাংশের সাহায্যে। সো আমরা এই 3 ভাবে যে কোনো একভাবে আমরা বেগের মান বের করতে পারি। এই 3 ভাবে যে কোনো এক ক্ষেত্রে আমরা বেগের মান বের করতে পারি। খেয়াল করে দেখো, লব্ধির যে সূত্র, এই লব্ধি সূত্রের সাহায্যে কিন্তু আমি অলরেডি বেগের মান বের করেছি। লব্ধি সূত্রের সাহায্যে আমি 2 নাম্বার প্রবলেম সলভ করার সময় যে এই সূত্রের সাহায্যে আমি বেগের মান বের করেছি। সো সেখান থেকে আমি যদি তোমাদের ক্যালকুলেশন করে দেখাতে চাই বেগের মানটা কত আসে, তোমাদের যাদের ক্যালকুলেটর আছে তারা আমার সাথে করতে পারো। ভিআর স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু cos সমান 131.81 ডিগ্রি। সো এখান থেকে লব্ধির সাহায্যে আমি অন্য পেজে দিতে চাই। আমি যদি লব্ধি সূত্র ব্যবহার করি তাহলে রেজাল্টেন্ট আমি এখানে লিখে রাখলাম, রেজাল্টেন্ট আমরা বের করেছি লব্ধির সাহায্যে। তো এখান থেকে আমরা যে মান পাবো সেটা দেখবে, মান পাবো আমরা 2.23607 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা বের করেছি যে লব্ধির মান। আচ্ছা, এটা হচ্ছে আমরা লব্ধি নির্ণয়ের সাহায্যে। এখন দেখো আমরা বলছিলাম পিথাগোরাসের সাহায্যে আমরা লব্ধির বেগের মান নির্ণয় করতে পারি। দেখো কিভাবে। এটা ছিল আমাদের নদী, এবং নদীর বেগ হচ্ছে এদিকে 2 কিলোমিটার পার আওয়ার, এবং লোকটার বেগ ছিল এদিকে 3 কিলোমিটার পার আওয়ার, এবং এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের দিক। তাহলে পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো আমি এই ভেক্টরটা, যে ভেক্টরটা এই দিক বরাবর কাজ করছে, এই ভেক্টরটা আমি চাইলেই এখানে শিফট করতে পারি। সো এটা এই বরাবর ভেক্টরের মান যেহেতু 2 কিলোমিটার পার আওয়ার, তাই এই বরাবর অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই বরাবর যে ভেক্টর সেটা হচ্ছে আমার 2 কিলোমিটার পার আওয়ার। আমি এখানে ভেক্টরে স্থানান্তর করেছি। দেখো এই এই অংশ একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে। এই অংশ একটা সমকোণী
ত্রিভুজের মতো হয়েছে। সে সমকোণী ত্রিভুজ থেকে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এই 2 কিলোমিটার/আওয়ার এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে দেখো আমাদের বের করতে হবে কোনটা, যে এই বাহু বরাবর যে বেগের মান, সেই বেগের মান বের করতে হবে, সেই বেগের মান বের করতে হবে। সো দেখো এই বাহু বরাবর বেগের মান সেটা যদি আমি বের করতে চাই, তাহলে বেগ ইকুয়ালস টু দেখো কি লেখা যায়, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য কি লেখা যায়, এই বাহুটা হচ্ছে আমাদের 3 স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস অপর বাহু অর্থাৎ ভূমি 2 স্কয়ার, মানে √9 - 4। যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, √9 - 4 এর ভ্যালু বের করো। সো √9 - 4 এর ভ্যালু পাবে 2.2367 কিলোমিটার/আওয়ার। আমরা এতদিন পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে যদি শুধু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করেছি। আমরা এতদিন পিথাগোরাসের মাধ্যমে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করেছি। কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করছি। বাট আমরা পিথাগোরাসের মাধ্যমে আজকে লব্ধি বেগের মানও বের করতে পারলাম। সো পিথাগোরাসের মাধ্যমে লব্ধি বেগের মানও বের করতে পারলাম। এখন এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যদি দুইটা ভেক্টর ভাইয়া এমন ভাবে কাজ করে। হ্যাঁ বলো। আচ্ছা, ওইখানে লাস্টে তো 7 এর পরে 9 আছে, তো ওইটা তো 8 লিখতে হবে না? তুমি দেখো √9 - 4 যদি লেখো তাহলে অ্যান্সার আসছে 2.23607। না, তারপরে 2.23। ভাই আমার ক্যালকুলেটরে লাস্টে 977 আসতেছে আরো। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যালকুলেটর লাস্টে 977 আসছে। সো আমার ক্যালকুলেটর ফুল ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে আমার 2.236067977। আশা করি তোমার এটাই আসছে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এখানে দেখো 607 লিখছি। 606 এর পরিবর্তে এখানে 7 ছিল, এখানে আমি 7 লিখে দিছি। সো আমি লিখছি 2.23607, এটা লিখছি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝি লাস্টে 7টা লিখছি, মাঝখানে 6টা। আচ্ছা হ্যাঁ। সো সো এখান থেকে দেখো আমরা এতদিন পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে শুধু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য বের করছি। বাট আমরা আজকে ত্রিভুজের মাধ্যমে আমরা বাহুর বেগের যে যদি ভেক্টর দ্বয় এমন ভাবে কাজ করে, ধরো এটা একটা ভেক্টর এবং এইটা একটা ভেক্টর পরস্পর পরস্পর লম্বভাবে কাজ করছে। ধরো এটা পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর পরস্পর পরস্পর লম্ব দিকে কাজ করছে। তাহলে এই দুটা ভেক্টর রেজাল্টেন্ট যদি আর হয়, তাহলে এটা যদি আর ভেক্টর হয় যা রেজাল্টেন্ট আর ভেক্টর, তাহলে আর ভেক্টর অবশ্যই এদিকে কাজ করবে। আমরা আর ভেক্টরের মান বের করার সময় আমরা আর ভেক্টরের মান দেখো এভাবে বের করি। আর ভেক্টরের মান আমরা বের করি আর ইকুয়ালস টু √p² প্লাস q² প্লাস টুয়াইস pq cos 90 ডিগ্রি, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো তার জন্য আমরা cos 90 ডিগ্রি ব্যবহার করি। cos 90 এর ভ্যালু হচ্ছে আমরা 0। সো এখান থেকে আমি লিখতে পারি আর ইকুয়ালস টু p² প্লাস q²। এখান থেকে লিখতে পারি আর ইকুয়ালস টু √p² প্লাস q²। আবার দেখো এই কিউ ভেক্টরটা যদি আমি এখানে শিফট করি, তাহলে দেখো এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আর। সো এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো আর ইকুয়ালস লেখা যায় ভূমি স্কয়ার p² যোগ লম্ব স্কয়ার q²। অর্থাৎ আমি এখানে সূত্র ব্যবহার করে যে ফর্মুলা পাই এবং পিথাগোরাস ব্যবহার করে দেখো সেম ফর্মুলা পাই। এটা কি কেন হচ্ছে? এটা হচ্ছে যদি দুইটা ভেক্টর এমন ভাবে কাজ করে যে তারা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। তোমরা সবাই লিখে নাও, যদি দুটি ভেক্টর এমন ভাবে কাজ করে যে লব্ধি ভেক্টরের সাথে তারা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এখানে দেখো এই দুইটা ভেক্টর, এই 2 কিলোমিটার/আওয়ার ভেক্টরটা, এই 2 কিলোমিটার/আওয়ার ভেক্টরটা আর 3 কিলোমিটার/আওয়ার ভেক্টরটা কিন্তু পরস্পর লম্ব না।
বাট এইটা এমন ভাবে কাজ করেছে, 2 এবং 3 এমন ভাবে কাজ করেছে যে তার লব্ধি এ বরাবর, লব্ধি আর এ বরাবর আছে। অর্থাৎ আমি যে 2 ভেক্টরটা এখানে শিফট করি, এই 2 কিলোমিটার পার আওয়ার ভেক্টরটা এখানে শিফট করি, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এটাকে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। অর্থাৎ যদি দুইটা ভেক্টর এমন ভাবে কাজ করে যে তা তার লব্ধির সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে সেই ভেক্টরের যে কোনো ভেক্টরের মান বের করার জন্য পিথাগোরাসও ব্যবহার করা যায়। আবারও বলছি, যদি দুইটা ভেক্টর এমন ভাবে কাজ করে, ভেক্টর দুইটা পরস্পর পরস্পরের সাথে লম্ব হইতে পারে, দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর পরস্পরের সাথে লম্ব হইতে পারে, আবার পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পর পরস্পরের সাথে লম্ব নাও হইতে পারে, বাট এটা তখন তার লব্ধির সাথে লম্ব হইতে পারে, তখন তার লব্ধির সাথে লম্ব হইতে পারে। অর্থাৎ ভেক্টর দ্বয় এমন ভাবে কাজ করে যেন তা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তো যদি কোনো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে আমরা সেখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি যে কোনো একটি ভেক্টরের মান বের করার জন্য। সো এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো? তো এই পর্যন্ত জি ভাইয়া যদি বুঝছি, তোমাদের কারো, হ্যাঁ, সো বুঝছি এই ভাইয়া। পর্যন্ত যদি তোমাদের বুঝতে কারো সমস্যা না থাকে, তাহলে দেখো আমি বলেছিলাম আমরা এখান থেকে লব্ধির মান 3 ভাবে বের করতে পারি। একভাবে হচ্ছে আমি লব্ধি বেগের মান 3 ভাবে বের করতে পারি। একভাবে হচ্ছে আমি লব্ধি সূত্র ব্যবহার করার মাধ্যমে, এটা হচ্ছে লব্ধি সূত্র ব্যবহার করার মাধ্যমে। দ্বিতীয়টা বলেছিলাম আমি লব্ধি মান বের করতে পারি পিথাগোরাস ব্যবহার করার মাধ্যমে, ভাইয়া পিথাগোরাস ব্যবহার করার ভাই মাধ্যমে। এটা কি যে হ্যাঁ, সব অঙ্কের ক্ষেত্রে 3টা ব্যবহার করা হচ্ছে, মানে কি নির্দিষ্ট অঙ্কের জন্য নির্দিষ্ট ভাবে? যে কোনো ম্যাথে যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, যে কোনো ম্যাথে যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে আমরা পিথাগোরাস ব্যবহার করতে পারি। যে কোনো ম্যাথে, ভেক্টরের যে কোনো ম্যাথে যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, 3টা ভেক্টর এমন ভাবে হয়েছে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে আমরা পিথাগোরাস প্রয়োগ করতে পারি। তো লব্ধির মাধ্যমে আমরা এখান থেকে যে ভ্যালু পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা 2.23607 পেয়েছিলাম। তো তোমার যারা ক্যালকুলেটর আছে তারা সূত্রের মাধ্যমে করে দেখো, অ্যান্সার হবে 2.23607। এবং আমি পিথাগোরাসের মাধ্যমে সেম অ্যান্সার পেয়েছি 2.23607। তৃতীয় আরেকটা প্রসেস বলেছিলাম, তৃতীয় আরেকটা প্রসেস, থার্ড প্রসেসটা হচ্ছে আমার উপাংশের মাধ্যমে, উপাংশের মাধ্যমে। সো এবার আমি উপাংশের মাধ্যমে বেগের মানটা নির্ণয় করব। সো এবার আমি উপাংশের মাধ্যমে বেগের মানটা নির্ণয় করব। সো আমি এবার 3 নাম্বার ম্যাথটা সলভ করব। 3 নাম্বার কোশ্চেন ছিল আমাদের এই যে লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে, এই লোকটি কত বেগে অপর প্রান্তে গিয়ে পৌঁছে, এই বেগের মানটা আমরা দুইটা প্রসেসে বের করছি। একটা হচ্ছে লব্ধি সূত্রের সাহায্যে বের করেছি, এবং 2 নাম্বারটা হচ্ছে আমি লব পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে করেছি। এখন আমি 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব হচ্ছে উপাংশের মাধ্যমে। 3 নাম্বার কোশ্চেনটা আমি সলভ করব হচ্ছে উপাংশের মাধ্যমে। So, আগের মতোই ধরো নদী প্রবাহিত হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার ভিআর, এবং লোকটা হচ্ছে আমার এই দিক বরাবর যাচ্ছে, ভেলোসিটি অফ ম্যান 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার বেগে। সো এটা হচ্ছে তাদের লব্ধি। সেখানে প্রশ্ন হচ্ছে আমার এই লব্ধি বেগ, এই বেগের মানটা বের করতে হবে। আমরা যদি দুইটা ভাবে এই বেগের লব্ধি বেগের মান বের করছি, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে আর একটা হচ্ছে পিথাগোরাসের মাধ্যমে, আমরা উপাংশের মাধ্যমে এই লব্ধি বেগের মানটা বের করব। আচ্ছা, তো আমরা 1 নাম্বার কোশ্চেন থেকে জানি এই সম্পূর্ণ কোণ, এই সম্পূর্ণ যে কোণটা সেটা হচ্ছে 131.81 ডিগ্রি, 131.81 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোণের পরিমাণ। সো এটা যদি আমাদের সম্পূর্ণ কোণের পরিমাণ হয়, তাহলে আমাদের এই কোণের পরিমাণটা কত? এই যে এই কোণটা, জাস্ট আমাদের এইটুকু কোণের মান হচ্ছে আমার, যদি আমি 131.81 থেকে 90 ডিগ্রি বিয়োগ করি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 41.81 ডিগ্রি। সো আমি যদি এই কোণের মানটা চাই, এই কোণের মানটা হবে 131.81 ডিগ্রি থেকে আমি যদি এই যে এইটুকু অর্থাৎ 90 ডিগ্রি বিয়োগ করি, তাহলে হচ্ছে অ্যান্সার আছে 41.81 ডিগ্রি। সো এই যে অ্যাঙ্গেলটা আছে, যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আমার 41.81 ডিগ্রি। এবার দেখো 3 কিলোমিটার পার আওয়ার এই বেগটার আমি কি এখান থেকে ভি এর ভ্যালুটা বের করতে চাই, অর্থাৎ
এই ভ্যালুটা আমরা বের করতে চাই, এই ভি এর যে ভ্যালু সেটা বের করতে চাই। সো দেখো, আমরা যদি 3 কিলোমিটার পার আওয়ার, এই 3 কিলোমিটার পার আওয়ার এই যে বেগটা আছে, এই বেগের একটা উপাংশ, দেখো এই বেগটা, এটা কি একটা গিভেন ভেক্টর না? এটা দেখো একটা গিভেন ভেক্টর, 3 কিলোমিটার পার আওয়ার, এটা একটা গিভেন ভেক্টর। সো এই গিভেন ভেক্টর দেখো দুই দিকে লম্ব উপাংশে বিভাজন করা যায়। একটা হচ্ছে আমার এই দিক বরাবর লম্ব উপাংশে বিভাজন করা যায় 3 কিলোমিটার পার আওয়ার বেগটা, একটা এই দিকে লম্ব উপাংশে বিভাজন করা যায়, আর একটা কি এই দিকে লম্ব উপাংশে বিভাজন করা যায়। আর বলছি, এই যে 3 কিলোমিটার পার আওয়ার এই বেগটাকে এই দিকে লম্ব উপাংশে বিভাজন করা যায়, এবং আরেকটা হচ্ছে এই দিকে লম্ব উপাংশে বিভাজন করা যায়। এবার দেখো, এইদিকে লম্বপাংশ বরাবর বিভাজন যা, এইদিকে লম্বপাংশ বরাবর বিভাজন যা, সেটাই কি লব্ধি বেগ না? ভাই এই জিনিসটা একটু আরেকবার বলেন, কোন দিকে? জি ভাইয়া, এটা আবার একটু বলুন। তো 3 কিলোমিটার পার আওয়ার বেগটা এদিকে কাজ করছে, এবং 2 কিলোমিটার পার আওয়ার বেগটা এদিকে কাজ করছে। এই কালো কালির অংশ যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। প্রশ্ন হচ্ছে উপাংশের মাধ্যমে এই লব্ধি বেগের মানটা বের করতে হবে। So, আমি যদি উপাংশের মাধ্যমে এই বেগের মানটা বের করতে চাই, তাহলে এই 3 কিলোমিটার পার আওয়ার, এই 3 কিলোমিটার পার আওয়ার এই বেগের কত উপাংশ এদিকে কাজ করছে, সেটাই দেখো লব্ধি বেগ। এবার 3 কিলোমিটার পার আওয়ার বেগটা যদি এদিকে কাজ করে, দেখো 3 কিলোমিটার পার আওয়ার বেগটা যদি, এই ভেক্টরটা যদি এদিকে কাজ করে, তাহলে তার দুইটা লম্ব উপাংশ যা, একটা উপাংশ হচ্ছে এদিকে কাজ করবে। যেমন আমরা জানি যে কোনো একটা ভেক্টরের উপাংশ হচ্ছে এইদিকে একটা উপাংশ কাজ করে, এইদিকে একটা উপাংশ কাজ করে, লম্ব ভেক্টর বরাবর। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার ভেক্টরটা যে এইদিকে কাজ করে, তাহলে তার একটা উপাংশ থাকবে এই দিক বরাবর, এবং অপর একটা উপাংশ থাকবে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর আমার যে উপাংশ, এই দিক বরাবর আমার যে উপাংশ, সেই উপাংশটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ। দেখো, এই 3 কিলোমিটার পার আওয়ার বেগের এই দিক বরাবর যে উপাংশ, এই দিক বরাবর যে উপাংশ, সেটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ। So, আমি যদি 3 কিলোমিটার পার আওয়ারের কত উপাংশ এদিক বরাবর কাজ করে সেটা যদি বের করতে পারি, তাহলে সেই উপাংশের মানই হবে আমাদের লব্ধি বেগের মানের সমান। আবার বলছি, 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই ভেক্টরটাকে এই দিকে এবং এই দিকে, এই দিকে, এই দিকে এবং এই দিকে লম্ব উপাংশে বিভাজন করা যায়। এবং এই যে দুই লম্ব উপাংশ বরাবর বিভাজন, এই বিভাজনের মধ্যে এই দিক বরাবর যে বিভাজন, অর্থাৎ উলম্ব বরাবর যে বিভাজনটা, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ। আবার বলছি, এই দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এবং এই দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে উলম্ব উপাংশ। এই 3 কিলোমিটার পার আওয়ার এই বেগের উলম্ব উপাংশের মান, অর্থাৎ এই উপাংশের মান যদি আমি বের করতে পারি, সেই উপাংশটাই কি আমাদের লব্ধি বেগের সমান। কারণ এই বরাবর দেখো আমাদের লব্ধি বেগই কাজ করছে। তো 3 কিলোমিটার পার আওয়ারে আমি যে উলম্ব উপাংশের মানটা বের করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ। বুঝতে পেরেছো তোমরা? ভাই এইটা তো ভাই ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে করা লাগবে, বের করা লাগবে। হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্রে সাহায্য করা যায়। আমরা কালকে লম্ব বরাবর উপাংশে বিভাজন করেছি, সেটা দিয়েও করা যায়। দেখো, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এবং এই কোণটা, এই থিটা কোণটা দেওয়া আছে। সেই থিটা কোণটার মান কত? দেখো, থিটা কোণটার মান হচ্ছে 41.81 ডিগ্রি। সো 41.81 ডিগ্রি। সো দেখো, আমরা যে কালকে লম্ব উপাংশ বরাবর বিভাজন করছি, সেই উপাংশের বিভাজন সূত্র অনুসারে এই 3 কিলোমিটার পার আওয়ারের এই দিক বরাবর উপাংশ কত? 3 cos থিটা, অর্থাৎ যার সাথে কোণ আছে তার কি কস না? সো হ্যাঁ, যার সাথে কোণ আছে তার কস। সো 3 ইন্টু কস 41.81 ডিগ্রি। যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা প্লিজ করো। 3 ইন্টু কস 41.81 ডিগ্রি, 3 ইন্টু কস 41.81 ডিগ্রি। সো যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা অবশ্যই দেখতে পাবে যে অ্যান্সারটা হচ্ছে আমাদের 2.23607, এরকম কিছু একটা আসছে, তাই না? তো 2.23607 এরকম কিছু একটা আসছে। অর্থাৎ আমরা বেগের মান, হ্যাঁ, এখনো যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। এখনো যদি এটা কারো বুঝতে সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। ভাই 3 cos আলফা এটা কি উপাংশের সূত্র? হ্যাঁ হ্যাঁ, আমরা কালকে হচ্ছে উপাংশে বিভাজন করেছিলাম এইভাবে, লম্ব বরাবর উপাংশে বিভাজন করেছিলাম। ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, আর যে আর ভেক্টরটা পি এর সাথে থিটা কোণ প্রডিউস করে এবং কিউ এর সাথে
পরস্পর লম্ব উপাংশে এভাবে বিভাজন থাকে। তাহলে পি এর মান কত? পি কষ্ট কত? আর কজ আলফা, এবং কিউ কষ্ট কি? আর সাইন আলফা, আর সাইন থিটা। পি কষ্ট কি? আর কস থিটা, এবং কিউ কষ্ট কি? আর সাইন থিটা। তো তুমি যদি এটা ত্রিকোণমিতির সাহায্যে করতে চাও, তাও কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে করা যায়। যেমন এটা কি? তখন কিউ হয়, এই কিউ ভেক্টরটা আমি যেখানে শিফট করি এটা কিউ হয়। সো পি বাই আর, এটা হচ্ছে আমাদের কজের। সো পি বাই আর লেখা যায় পি বাই আর ইকুয়ালস টু কস থিটা, এবং এই কিউ বাই আর লেখা যায় হচ্ছে আমাদের সাইন থিটা। সো এখান থেকে লেখা যায় পি কস্ট হচ্ছে আমার আর কস থিটা, এবং কিউ কস্ট হচ্ছে আমার আর সাইন থিটা। এভাবে লেখা যায়। তুমি কি এভাবে বুঝতে তোমার সুবিধা হয়? জি ভাইয়া। হ্যাঁ, এভাবে বুঝতে যদি সুবিধা হয় তাহলে এভাবে বুঝো। বাট তুমি এটা যে করতেছো, এটা আসলে হচ্ছে ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন। সো এটা হচ্ছে আমাদের ভেক্টরের লম্ব উপাংশ বরাবর বিভাজন। সো তুমি এটা ত্রিকোণমিতি দিয়ে করলেও সমস্যা নাই, বা তুমি যাই করো না কেন, এটা হচ্ছে ভেক্টরের লম্ব উপাংশ বরাবর বিভাজন। আরেকটা বিভাজন ছিল যে কোনো দিক বরাবর ভেক্টরের বিভাজন, আর এটা হচ্ছে আমাদের ভেক্টরের লম্ব উপাংশ বরাবর বিভাজন। সো আমরা তাহলে ভেক্টরের বেগের মান 3 নাম্বার কোশ্চেন সলভ, অর্থাৎ 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল, লোকটি কত বেগ অপর প্রান্তে গিয়ে পৌঁছে, এই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা 3 ভাবে করেছি। আমি সলিউশন অফ 3 দেখো 3 ভাবে অ্যান্সার বের করেছি। একটা হচ্ছে বেগের মান বের করেছি আমরা সূত্রের সাহায্যে, যেটা হচ্ছে ছিল রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস টুয়াইস ভি আর ভি এম কজ আলফা। এবং বেগ আমরা বের করেছি পিথাগোরাসের মাধ্যমে, এবং বেগ আমরা বের করেছি উপাংশের মাধ্যমে। তো সকল ক্ষেত্রে আমরা লব্ধির মান পেয়েছি 2.23607, এখানেও 2.23607, এবং ভাইয়া এখানেও পুরা খাতা দেখা যাচ্ছে না, 2.236। পুরা খাতাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ, 2.23607। সো আমরা এই তিন ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়েছি 2.23607। সো এখানে তিনটা দেখানোর কোনো প্রয়োজনই, এই সূত্র জাস্ট এই বেগের সূত্রের মাধ্যমে যে লব্ধি নির্ণয় করা যায় এটা দেখালেই হইতো। বাট এই সেকেন্ড কেস এবং থার্ড কেস, এই কেসগুলোও আমাদের বুঝতে হবে। এগুলা বুঝলে আসলে ভেক্টর আসলে কিভাবে কাজ করছে সেটা আসলে ভালোভাবে বুঝে যায়। তো তার জন্য তোমরা সবাই এভাবে ট্রাই করে দেখবা, বাসায় ট্রাই করে দেখবা, তাহলে বুঝতে পারবা। তো এই প্রশ্নটা শেষ হলো। এবার আমি এর পরের ম্যাথটা তোমাদের করাবো। এর পরের ম্যাথটা হচ্ছে একজন লোক শ্রোথহীন অবস্থায়, এই ম্যাথটা করার সময় আমি পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নেব। আমি যে এখন যে ম্যাথটা করব, এই ম্যাথটা করার সময় আমার পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিতে হবে। আমি এই উপপাদ্যটার সহায়তা নিব। এই ম্যাথটা তুমি এই সূত্রের দিয়েও করতে পারবে না, এবং এই প্রসেসেও করতে পারবে না। তো তোমাকে যদি কখনো বেগের মান নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে বেগটা অনেকগুলো উপায়ে নির্ণয় করা যায়। উপাংশের মাধ্যমে নির্ণয় করা যায়, বেগের সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়, পিথাগোরাসের মাধ্যমে নির্ণয় করা যায়। বাট তোমাকে বুঝতে হবে কোনটা অ্যাপ্লাই করতে হবে। কোনটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে বলছে এটা সরাসরি বলে দিবে না, যেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে করো, তোমাকে নিজে বুঝে নিতে হবে এখানে কি ব্যবহার করা যায়। সো এই ম্যাথটা আমরা পিথাগোরাসের ব্যবহার করার মাধ্যমে করব, কারণ এই ম্যাথটা অন্য কোনো উপায় করা যায় না। তো দেখো ম্যাথটা হচ্ছে এরকম। একজন লোক শ্রোথহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে। আবারও বলছি, একজন লোক স্রোতহীন অবস্থা, অর্থাৎ নদীতে যখন স্রোত থাকে না, তখন 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি পার হতে পারে। 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে। এবং যখন স্রোত থাকে তখন তার একই পথ যেতে 5 মিনিট সময় লাগে। আবার বলছি, নদীটা হচ্ছে এরকম। প্রথম কেসে কোনো স্রোত নাই। আচ্ছা ভাইয়া, প্রথম হ্যাঁ, বলো। নদী তো সব সময় যে সমান্তরাল থাকবে এমন তো না, এই মানে বাঁকাতেরাও তো হইতে পারে, ওই ক্ষেত্রে কি করব?
হ্যাঁ, এখন আমরা এই ম্যাথগুলা করার সময় আমরা ধরে নেব নদীর সমান্তরাল আছে। আর নদীর বাঁকাতেরা থাকলে আমরা এইগুলা করতে পারবো না, এই যে ভেক্টর এইগুলা এরকম ক্যালকুলেশন আসবে না, তখন আরো অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন আসবে। তো আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে নদীর দুই পার সমান্তরাল এটা ধরে নেওয়া হয় সবসময়। ও তো আচ্ছা আমরা এসব বাঁকাতেরা ম্যাথ করবো না এখনো। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মানে আমাদের ঠিক আছে, সিলেবাসে থ্যাংক ইউ এগুলা ভাই। নাই, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এগুলো নাই। সো স্রোতহীন অবস্থায় যদি 100 মিটার প্রশস্ত একটা নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরে পার হতে পারে, জিনিসটা হচ্ছে এরকম যে এই যে নদী, এই নদীতে কোনো স্রোত নাই এবং লোকটা এখান থেকে এই বরাবর রওনা দিলে, দেখো এখানে যেহেতু কোনো স্রোত নাই, যেহেতু যদি লোকটা so, so, এই যদি লোকটা এই বরাবর রওনা দেয়, এই বরাবর রওনা দেয়, তাহলেই কিন্তু সোজাসুজি অপর প্রান্তে গিয়ে পৌঁছাতে পারবে, যেখানে নদীর প্রস্থ হচ্ছে আমাদের 100 মিটার। সো নদীর প্রস্থ হচ্ছে আমাদের 100 মিটার। হ্যাঁ, একজন বলছেন নাল ভেক্টরের ম্যাথ করানোর জন্য। নাল ভেক্টরের ম্যাথ আসলে, নাল ভেক্টর হচ্ছে জিরো একটা ভেক্টর যার ম্যাগনিটিউড জিরো এবং যার কোনো ডিরেকশন নাই। সো নাল ভেক্টরের ম্যাথ করাবো আমরা, সেটা শেষে, চ্যাপ্টার শেষে। আমরা তো এখন চ্যাপ্টার শেষ দিনই, চ্যাপ্টার শেষে আবারও একদিন ম্যাথ করানো হবে। তো তখন অনেকগুলো ম্যাথ সম্পর্কে আলোচনা করা হবে। এখন শুধু থিওরি পড়তেছি, প্লাস থিওরির পাশাপাশি যখন থিওরিগুলো বুঝতে পারো তার জন্য কিছু ম্যাথ করানো হচ্ছে, আর চ্যাপ্টার শেষে আরো ম্যাথ করানো হবে। So, ফার্স্ট কেসে যখন আমাদের নদীতে স্রোত ছিল না এবং নদীর প্রস্থ হচ্ছে আমাদের 100 মিটার, তার লোকটা যদি এই প্রান্ত থেকে ঠিক এই বরাবর রওনা দেয়, তাহলেই সোজাসুজি অপর প্রান্তে গিয়ে পৌঁছাতে পারবে। এবং তখন নদী পার হতে তার 4 মিনিট সময় লাগে। তো তখন যেহেতু নদী পার হতে 4 মিনিট সময় লাগে, তাহলে 100/4 ইকুয়ালস টু, তখন তার বেগ হচ্ছে 25 মিটার/মিনিট। অর্থাৎ প্রথম অবস্থায় তার বেগ হচ্ছে 25 মিটার/মিনিট, 25 মিটার/মিনিট। এটা হচ্ছে যখন হইতে স্রোত ছিল না। আবার হচ্ছে স্রোত থাকলে একই পথ 5 মিনিট অতিক্রম করে। আবার দেখো স্রোত থাকলে একই পথ 5 মিনিট অতিক্রম করে। এখানে বলেছে যখন আবার স্রোত থাকে তখন একই পথ, অর্থাৎ স্রোত থাকলে তার এই পথ যেতেই 5 মিনিট সময় লাগে। এর মানে কি, যখন স্রোত আছে তখনও যদি ও এই বরাবর রওনা দেয়, তাহলে কি এই বরাবর যাইতে পারবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে পারবে না। যখন যদি এই বরাবর স্রোত থাকে, ধরো স্রোত এই বরাবর কাজ করছে, ধরো স্রোত এই বরাবর কাজ করছে, স্রোত এই বরাবর কাজ করছে, এখন যদি ও এখান থেকে এখানে পৌঁছাতে চায়, তাহলে ওর অবশ্যই, তাহলে লোকটার অবশ্যই এই বরাবর রওনা দিয়ে দেওয়া লাগবে, লোকটার অবশ্যই এই বরাবর রওনা দেওয়া লাগবে। আবার বলছি, ফার্স্ট কেসে স্রোত ছিল না, তখন যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রওনা যেতে চায়, তাহলে এখান থেকে এই ডিরেকশন বরাবর যদি যাত্রা শুরু করে, তাহলে 25 মিটার/মিনিট এই ভেলোসিটিতে লোকটা এই পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন একই পথ যেতে যখন যেহেতু তার 5 মিনিট সময় লাগে, তাহলে এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি স্রোত থাকে এবং স্রোতের ডিরেকশন যদি এদিক বরাবর হয়, স্রোতের ডিরেকশন যদি এদিক বরাবর হয়, তাহলে এখান থেকে এই পয়েন্টে পৌঁছানোর জন্য লোকটাকে এই দিক বরাবর যাত্রা শুরু করতে হবে। তো লোকটা যদি এই দিক বরাবর যাত্রা শুরু করতে হয়, তখন দেখো, তখন তার সময় লেগেছিল 5 মিনিট। অর্থাৎ এটা টাইম দেওয়া আছে, অর্থাৎ টাইম দেওয়া আছে 5 মিনিট। সো আমি একজন জাস্ট টাইম কোশ্চেন যেহেতু করছে, স্কেলার। স্রোত থাকলে কেন সোজাসুজি রওনা দিবে না, কেন অ্যাঙ্গেল করে রওনা দিবে? হ্যাঁ, ভাইয়া এটা আমরা বলেছি। আরেকটা কথা, হ্যাঁ, ওই স্রোত থাকবে না কিভাবে? এটা নদীতে তো সবসময় স্রোত থাকে, মানে একটু কম হইলেও থাকে। আরে ভাইয়া, আর হ্যাঁ এটা তুমি, হচ্ছে কোশ্চেনে লেখা থাকে। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে বলছি, ধরো এইভাবে জিনিসটা প্লট করা হয়েছে, এটা ম্যাথ জাস্ট। তুমি তো ফিজিক্সের ম্যাথ করার সময় এখন এইভাবে থাকবে না, এইভাবে হবে, এইভাবে কেন হইলো, এত কিছু চিন্তা করা যাবে না। এখন তোমার ও তোমাকে বলছে যদি এই কেস হয়, তাহলে আমাকে এটা বের করে দাও। এখন এই কেস যে হবে বা হতে পারে, নাও তো হতে পারে, হতেও পারে না হতে পারে। কারণ এই কেস থাকবে, হতেও পারে না হতে পারে, নয়তো স্রোত থাকতেও পারে না থাকতে পারে। ও যেমন বলছে যদি স্রোত থাকে না, এভাবে ম্যাথটা প্লট করা হয়েছে, এভাবে সাজানো হয়েছে। আর আরেকজন যে কোশ্চেনটা করছো, যে কোশ্চেনে দেওয়া আছে যে স্রোতহীন অবস্থায় এটা নদীতে স্রোত থাকবেই। তুমি এই সবকিছু তো আমাদের এই বাস্তব জগতের সাথে মিলাইতে চেষ্টা করো, তাহলে তো অনেক কিছু মিলবে না। যেমন আমরা নদীর পাশ সবসময় সমতল থাকে না, এখানে সবসময় সমান্তরাল ধরে নেই। হ্যাঁ, সো
এইসব ক্যালকুলেশন যখন তুমি নাসার সায়েন্টিস্ট হবা তখন চিন্তা করবা, আচ্ছা এইভাবে তো হয় না, তাহলে এইভাবেই যাইতে হবে। বাট এখন তো ইন্টারমিডিয়েটে পড়তেছো, তার জন্য জাস্ট তোমার কাছে যে কেস চাবে ওই কেসের মাধ্যমে চিন্তা করতে হবে। আর একজন প্রশ্ন যে স্রোত থাকলে আমাকে এদিকে যেতে হবে কেন, আচ্ছা যে প্রশ্ন করেছো তাকে বলতে চাই, তো তুমি নদীতে স্রোত আছে, এটা হচ্ছে আমাদের নদী, তুমি যেতে চাও এখান থেকে এই পয়েন্টে যেতে চাও, তো তুমি যদি এই ডিরেকশন বরাবরই যাও তাহলে স্রোত তো তোমাকে ধাক্কা দিয়ে, স্রোত তো আমাকে ধাক্কা দিয়ে, তুমি যদি এই বরাবর রওনা দাও স্রোত তোমাকে ধাক্কা দিয়ে তো এখানে পৌঁছে দিবে, স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এই দিক বরাবর নিয়ে যাবে। যেহেতু তুমি এখানে যেতে চাও, যেহেতু তুমি এখান থেকে এখানে আসতে চাও এবং স্রোত তোমাকে এই দিকে ধাক্কা দিচ্ছে, তাহলে তোমাকে আগের থেকেই এই দিক বরাবর রওনা দিতে হবে। তো তাহলে তোমাকে আগের থেকে এদিক বরাবর রওনা দিতে হবে যেন স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসে, যেন স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসে। আশা করি তুমি তোমার প্রশ্ন উত্তরটা পেয়েছো। সো দ্বিতীয় ক্ষেত্রে যখন স্রোত থাকবে তখন তার ভাইয়া একই পথ যেতে, হ্যাঁ প্রশ্ন করো। ভাইয়া স্রোত কি সবসময় ডান দিকে ধাক্কা দিবে, বাম দিকে দিতে পারে না? স্রোত তো যে কোনো দিকেই ধাক্কা দিতে পারে, আমি এখানে সবসময় ধরে নিচ্ছি স্রোত এই দিক বরাবর কাজ করছে। এখন তুমি যে ম্যাথ করার সময় ধরে নেও যে স্রোত এই দিক বরাবর আসছে, তো আসুক সমস্যা নাই। তো তুমি যদি এখন এখন যদি তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চাও এবং স্রোত তোমাকে কি ধাক্কা দিয়ে কি এই দিকে সরিয়ে দিচ্ছে, তাহলে তোমার এদিক বরাবর রওনা দিতে হবে। তুমি কিন্তু অ্যান্সার সেম পাবা, অ্যান্সার স্রোত এই দিক ধরলেও অ্যান্সার যা যা পাবা, আর স্রোত যদি এদিক কাজ করে তাহলে অ্যান্সার সেমই পাবা, অ্যান্সার নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ দেখো মান টান সবই সেম আছে। আর কোশ্চেন যদি বলে দেয় যে স্রোত উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে বা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তখন তো বলে দেওয়া আছে, তো তখন তোমার আর এটার উপর করাই নেই, তখন ওটাই ব্যবহার করতে হবে। তো এখানে হচ্ছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে যখন স্রোত থাকে তখন তার একই পথ যেতে 5 মিনিট সময় লাগে। তো একই পথ বলতে কি, 100 মিটার পথ যেতে, 100 মিটার পথ যেতে সময় লাগে হচ্ছে আমার 5 মিনিট। তো তখন আমার বেগ হচ্ছে 20 মিটার পার মিনিট। তো তখন আমার বেগ হচ্ছে 20 মিটার পার মিনিট, অর্থাৎ এই বরাবর যে আমার যে বেগটা, এই বরাবর আমার যে বেগটা সেটা হচ্ছে আমাদের 20 মিটার পার মিনিট। তো প্রথম কেস হচ্ছে যখন স্রোত থাকে না তখন হচ্ছে 100 মিটার প্রশস্ত একটা নদীতে 4 মিনিট সময় লাগে, মানে 100 ডিভাইডেড বাই 4 = 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবং এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন স্রোত থাকে তখন হচ্ছে আমার একই পথ যেতে 5 মিনিট সময় লাগে, অর্থাৎ তখন আমার 100 মিটার পথ যেতে 5 মিনিট সময় লাগে। তাহলে এস হচ্ছে আমার এস ইকুয়াল টু বিটি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এস হচ্ছে আমার 100, অর্থাৎ একই পথ 100 মিটার পথ যেতে টি হচ্ছে আমার হচ্ছে 5 মিনিট। তো ভেলোসিটি বি হচ্ছে 100 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 20 মিটার পার মিনিট। সো এই কিভাবে 25 মিটার পার মিনিট আসছে এবং কিভাবে 20 মিটার পার মিনিট আসছে, এই দুইটা সবাই বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তাহলে আর সামনে আগাবো। তো ভাইয়া আশা বুঝতে করি, পারছি। হ্যাঁ আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমি যে বলেছিলাম যেখানে আমি পিথাগোরাস ব্যবহার করব, আমি বলেছিলাম এখানে পিথাগোরাস ব্যবহার করব। দেখো ভেক্টর গুলো এমন ভাবে কাজ করছে, ভেক্টর গুলো এমন ভাবে কাজ করছে যেন এখানে একটা সমমিতি ত্রিভুজ উৎপন্ন হয়, ভেক্টর গুলো এমন ভাবে কাজ করছে যেন এখানে একটা সমমিতি ত্রিভুজ উৎপন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে স্রোতের চাইলে এই ভেক্টরটা আমি এখানে শিফট করতে পারি। শিফট করার শর্ত হচ্ছে ডিরেকশন চেঞ্জ করা যাবে না এবং মান চেঞ্জ করা যাবে না। আমি তো মান জানি না, মানটাই তো বের করব। সো মান চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। আমার ডিরেকশন তো চেঞ্জই করিনি, এইদিকে এই ভেক্টরটা ওইদিকে কাজ করছে এবং এই ভেক্টরটা এইদিকে রেখেছি। সো ভেক্টর গুলো এমন ভাবে কাজ করছে যেন একটা সমগ্রী ত্রিভুজ উৎপন্ন হয়। সমগ্রী ত্রিভুজ থেকে দেখো আমার এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ স্রোতের বেগ, এটাই তো স্রোতের বেগ, স্রোতের বেগ এইদিকে তো কাজ করছে তাই না? সো আমি যদি এখানে স্রোতের বেগ বের করতে চাই, অর্থাৎ ভেলোসিটি অফ রিভার, ভেলোসিটি অফ রিভার যদি আমি বের করতে চাই, তো আমি ভেলোসিটি অফ রিভার যদি আমি বের করতে চাই তাহলে দেখো আমি জাস্ট আমি হচ্ছে জাস্ট দুই বাহুর স্কোয়ারের জাস্ট বিয়োগফলের মাধ্যমে, দুই বাহুর স্কোয়ারের বিয়োগফলের মাধ্যমে আমি ভেলোসিটি বের করতে পারবো।
সো দুইটা ভেক্টর দেখো এখানে অতিভুজ আমার বের করতে হবে কি, এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমি জাস্ট দুইটা বাহুর স্কোয়ার রুট করার মাধ্যমেই জাস্ট আমি এটার মানটা বের করতে পারি। সো হ্যাঁ, এখানে হচ্ছে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার এই এই ভ্যালুগুলো একটু সমস্যা হয়েছে। So, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে প্রশ্ন করছে অতিভুজ ছোট হয়ে গেল, আমি তার জন্য এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে এখানে দাও 5 মিনিটস দাও, আমি ম্যাথটা তোলার সময় হয়তো ভুল করছি, এখানে 5 মিনিটস ব্যবহার করো আর এখানে 4 মিনিটস ব্যবহার করো। এখানে 5 মিনিটস ব্যবহার করো এবং এখানে 4 মিনিটস ব্যবহার করো। ম্যাথটা তোলার সময় আমি ভুল করছি, তার জন্য এরকম হয়েছে। তো তাহলে আমার এখানে আসবে 25, এখানে আসবে 25, আর এখানে আসবে হচ্ছে আমার 20। সো এখানে আসবে 25 এবং এখানে আসবে হচ্ছে 20। তাহলে দেখো তুমি 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার করো, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 15 মিটার পার মিনিট। সো এখানে হচ্ছে আমার ডাটা বসাতে সমস্যা হয়েছিল, সো তার জন্য ম্যাথটা অ্যান্সার এরকম আসছে। এর জন্য শ্রুতিহীন অবস্থায় আবার বলছি এখানে ঠিক করে নাও, যেখানে 4 মিনিট লিখেছিলাম সেখানে লিখে দাও 5 মিনিট, এবং যেখানে 5 মিনিট লিখেছিলাম সেখানে লিখে দাও 4 মিনিট। হ্যাঁ, তাহলেই অতিভুজের মান হচ্ছে 25 আসবে এবং এর মান 20 আসবে। ভাইয়া খাতাটা একটু ভালো করে আনবেন, আমি একটা স্ক্রিনশট নেব। হ্যাঁ, নাও। হ্যান্ড নোট দেওয়া হবে, হ্যান্ড নোটে আরো পরিষ্কার ভাবে লেখা থাকবে, এখানে বোঝানোর সময় লেখাগুলো অপরিষ্কার হয়ে যায়। সো আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা কেন 3 ভাবে লব্ধির মান বের করেছিলাম। আমরা কেন 3 ভাবে লব্ধির মান বের করেছিলাম এটা হয়তো এখন তোমরা বুঝতে পেরেছো। এবার তার পরের ম্যাথটাতে আমরা যাব। পরের ম্যাথটা হচ্ছে এরকম, নদীতে স্রোতের ও তার আগে হচ্ছে আমি ক্ষুদ্রতম দূরত্বের জিনিসটা একটু বুঝে দিই। একজন প্রশ্ন করছিল যে ক্ষুদ্রতম দূরত্ব কি কারণে আমি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ধরি, এটা একজন প্রশ্ন করছিল। তো যেহেতু এখানে না আমি ভাইয়া ওইটা বলি নাই, আমি বলছিলাম যে হ্যাঁ ওই যে সর্বনিম্ন না ওই যে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এই মিনিমামের যে ক্ষেত্রে হ্যাঁ যে সাইন থিটার মান সাইন 90 ডিগ্রি কেন ধরি ওইটা। হ্যাঁ যে এটাই তো, যে সর্বনিম্ন সময় এটাই তো, তাই না? এটাই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ এর প্রশ্নটা যেহেতু এখানে আছে, তো তার জন্য আমি আগে তোমাকে সর্বনিম্ন সময়ের কনসেপ্টটা একটু বলে দিই, তারপরে এই ম্যাথটাতে আমরা যাবো, কারণ তা নাহলে বুঝতে পারবে না। ধরো এটা আমাদের নদী এবং এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার, নদীর বেগ। এবার সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আমাকে কোন দিকে রওনা দিতে হবে সেটা আমরা জানি না। So, আমরা ধরে নিলাম যে আমাকে এই বরাবর যেতে হবে, অর্থাৎ এটা ভেলোসিটি অফ বোট। ভেলোসিটি অফ বোট রিভারের ডিরেকশনের সাথে থিটা কোণ প্রডিউস করে। আবারও বলছি, সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আমাকে কোন দিকে যেতে হবে সেটা আমরা জানি না। সো এই কোন দিকে যেতে হবে এটাই, এই থিটার মানটাই আমরা বের করব। সেটা বের করার জন্য আমি ধরে নিলাম যে আমি যদি স্রোতের দিকের সাথে থিটা কোণে ভিবি বেগ অর্থাৎ ভেলোসিটি অফ বোট ভিবি বেগে যদি আমি রওনা দিই, তাহলে আমি সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। এবার থিটার ভ্যালুটা বের করতে হবে। সো দেখো, এটা যদি ভেলোসিটি অফ বোট হয় তাহলে এদিক বরাবর উপাংশ হচ্ছে ভিবি কস থিটা, এবং এই বরাবর যে উপাংশ সেই উপাংশটা হচ্ছে ভিবি সাইন থিটা। সো এই উপাংশ হচ্ছে ভিবি কস থিটা এবং এই উপাংশটা হচ্ছে ভিবি সাইন থিটা। এবার এই আমি বলেছিলাম এস ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ নদীর প্রস্থ পার হতে আমাকে বেগের উল্লম্ব উপাংশ সহায়তা করে। আবারও বলছি, এস ইকুয়ালস টু ভিটি, প্রশ্ন বলছিলাম যে বরাবর দূরত্ব সেই বরাবর বেগ, যে বরাবর দূরত্ব যে বরাবর আমরা এস হিসাব করব সেই বরাবরই বেগের মানটা নিতে হবে। সো ভিবি বেগের ভিবি সাইন থিটা, অর্থাৎ এই উপাংশটা, ভিবি বেগের যে দুটো উপাংশ আছে, একটা কস থিটা একটা সাইন থিটা, সো ভিবি বেগের এই সাইন থিটা উপাংশটা আমাকে নদী পার হতে সহায়তা করবে। সো এখান থেকে আমি লিখতে পারি প্রস্থ এস, নদী প্রস্থ ইকুয়ালস টু হচ্ছে আমার ভিবি সাইন থিটা ইন্টু টি। সো আমি এখান থেকে টি এর মান লিখতে পারি, টি ইকুয়ালস টু লিখতে পারি প্রস্থ ডিভাইডেড বাই ভিবি সাইন থিটা। সো এখান থেকে আমি লিখতে পারি টি ইকুয়ালস টু প্রস্থ ডিভাইডেড বাই ভিবি সাইন থিটা। বাট আমরা চাচ্ছি কি এই টি এর ভ্যালুটা টি কি হবে, টি মিনিমাম হবে। বাট আমরা চাচ্ছি টি এর ভ্যালুটা কি মিনিমাম হতে হবে। এবার দেখো আমি এই সূত্রটা বুঝেছিলাম,
এফ ইকুয়ালস টু যদি আমি জি m1 m2 r স্কয়ার লিখি, তাহলে আর এর মান যত বড় হয়, আর এর মান যত বড় হয় এফ এর মান তত কমে। সো এটা তো বুঝতে পারো তাই না, যে আর এর মান যত বড় হয় এফ এর মান তত কমে। তুমি কি এটা বুঝতে পারো যে আর এর মান যত বড় হয় এফ এর মান তত কমতে থাকে? হ্যাঁ ভাইয়া বুঝি এটা। হ্যাঁ, কারণ দূরত্ব যত বাড়ে এফ এর মান তত কমে। অর্থাৎ এর মানে কি, কোন একটা ভগ্নাংশের ক্ষেত্রে নিচের রাশির মান অর্থাৎ হরের মান যত বাড়ে, হরের মান যত বাড়তে থাকে এই ভগ্নাংশটার মান ততই কমতে থাকে। দেখো এটার ক্ষেত্রে আমরা সেম টি এর ক্ষেত্রেও প্রস্থ ডিভাইডেড বাই ভিবি সাইন থিটা। এখানে ভিবি সাইন থিটার মান যত বাড়বে, আবার বলছি এই রাশির মান যত বাড়বে এই টি এর মান ততই কমবে। এই রাশির মান যতই বাড়বে এর টি এর মান ততই কমবে। এবার ভিবি সাইন থিটার সর্বোচ্চ মান কখন হবে? যখন সাইন থিটার মান যখন ম্যাক্সিমাম হবে, সাইন থিটা যখন ম্যাক্সিমাম হয় তখন কি ভিবি সাইন থিটা ম্যাক্সিমাম হয়, তখন কি ভিবি সাইন থিটা ম্যাক্স হয়। সাইন থিটা যখন ম্যাক্স হবে তখনই ভিবি সাইন থিটা ম্যাক্স হবে, অর্থাৎ নিচের রাশিটার মান সর্বোচ্চ হবে। নিচের রাশিটার মান যখনই সর্বোচ্চ হবে টি এর মান তখন কি মিনিমাম হবে। সো এটা যদি ম্যাক্স করতে চাই, দেখো সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, যা হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান 0। অর্থাৎ আমি যদি এখানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি দিই তাহলে আমার টি হয় মিনিমাম, টি তখন মিনিমাম হয়, যেটা জাস্ট প্রস্থকে ভেলোসিটি অফ বোট দ্বারা ডিভাইড করলেই হয়ে যায়। অর্থাৎ প্রস্থকে, অর্থাৎ নদীর যে প্রস্থ দেওয়া থাকবে তাকে যদি আমি শুধু নৌকার বেগ দ্বারা ভাগ করি তাহলে আমি সর্বনিম্ন সময়টা পেয়ে যাব। সর্বনিম্ন সময় বের করার জন্য আমার এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট প্রস্থকে ভাগ করব নৌকার বেগ দ্বারা। বাট কালকেও বলছি যে আমরা এত শর্টকাট ইউজ করবো না, এই শর্টকাট গুলো ইউজ করবো অ্যাডমিশন টেস্টের সময়। বাট এখন আমরা ম্যাথ করার সময় কি কারণে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি ধরা হয়েছে, যে সাইন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রিতে ম্যাক্স হয় সেটা সহ আমাকে দেখা দিতে হবে, এবং বেগের উপাংশ সহ আমাকে দেখা দিতে হবে, যেভাবে উপাংশে বিভাজন করে দেখা দেওয়া লাগবে যে এখানে এ বরাবর বিবি সাইন থিটা কাজ করছে। সব সৃজনশীল প্রশ্ন আসলে বা বোর্ড এক্সাম যখন দিবা তখন এভাবে সবকে দেখাইতে হবে। সো ভিবি সাইন থিটা যখন ম্যাক্স হয় তখনই হচ্ছে টি মিনিমাম হয়, এবং সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, যেটা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি থিটা ইকুয়ালস টু 90 ভাইয়া ডিগ্রি, হ্যাঁ বলো। ভাইয়া সর্বনিম্ন সময় যেতে হলে তো সর্বনিম্ন দূরত্বে অতিক্রম করলেই হয়, তাই না? না না, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করলেই হয় যদি স্রোত না থাকে। যদি স্রোত না থাকে তাহলে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করলেই হয়। কারণ তোমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এ বরাবর যাই, আমি যদি এই বরাবর রওনা দেই তাহলে কিন্তু আমি এই বরাবর যদি রওনা দিই তাহলে কিন্তু আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবো না। সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আমাকে এই দিক বরাবর রওনা দিতে হবে, কারণ স্রোত তো আমাকে ঠেলে এদিকে নিতে যাচ্ছে। বাট আমি যদি যদি স্রোত না থাকে তখন আমার এখান থেকে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব, এবং এখান থেকে এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়। তো তুমি সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময় জিনিসগুলা যে একই দিকে যাওয়া লাগবে না সেটা বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। সো যদি বুঝতে না পারো কোনো সমস্যা নাই, দেখো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, তুমি যে প্রশ্ন করছো সেটাই আমাদের প্রথম কোশ্চেন, যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে। সো তুমি যে প্রশ্নটা করছো সেটাই দেখো আমাদের এখানেও প্রথম কোশ্চেন, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে। সো আশা করি তুমি হতাশ হও নাই, কারণ তুমি তোমার প্রশ্নের উত্তরটা একটা ম্যাথের মাধ্যমে পেয়ে যাবা। So আমরা একটা ম্যাথ করব এবং ম্যাথের মাধ্যমেই দেখবে যে এটা হচ্ছে আমাদের আগের সর্বনিম্ন পৃষ্ঠাটার একটু সময় নয়। স্ক্রিনশট নিব। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এখন আমরা বের করব সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে, আমরা এই মানটা বের করব। সো যে আপু প্রশ্ন করছিল যে সর্বনিম্ন দূরত্বে গেলেই তো সর্বনিম্ন সময় হয়, সো আমরা এটা এখন আমরা ফার্স্টে বের করব সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে এটা বের করব, এবং সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে এটা বের করব, এবং তারপর এই সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে আমার যে সময় লেগেছিল এবং সর্বনিম্ন সময় নদী পার হতে আমার যে সময় লাগবে দুইটা সময়ের মধ্যে আমরা তুলনা করব। তুলনা করে দেখব যে কখন আমার সর্বনিম্ন সময়
সর্বনিম্ন সময় আসলে সময় সর্বনিম্ন থাকছে কিনা এটা আমরা তুলনা করব। তো আশা করি আপু তুমি আমাদের সাথেই থাকবে। তো ধৈর্য ধরে আমাদের সাথে 15-20 মিনিট থাকো, তাহলে তুমি তোমার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবে। তো আমি ফার্স্ট ম্যাথটা শুরু করছি। ফার্স্ট ম্যাথটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে আমাদের কত সময়ের প্রয়োজন সেটা। তার আগে ডাকটা এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা সকলে মনে রাখো। জাস্ট 3টে ইনফরমেশন দেওয়া আছে। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আবারও বলছি, নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আবারও বলছি, স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার এবং এবং নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার এবং নদীর প্রস্থ 10 কিলোমিটার। এই 3টে ইনফরমেশন দেওয়া আছে। স্রোতের বেগ 6, নৌকার বেগ হচ্ছে 12 এবং নদীর প্রস্থ হচ্ছে 10। সো এই ইনফরমেশন গুলো তোমরা সবাই মনে রাখবা। এবার আমি অন্য পেজে যাচ্ছি। এই ম্যাথটা করার জন্য আমাকে যথেষ্ট হেল্প করবে। সো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে আমাকে কত সময় লাগবে। এটা হচ্ছে আমাদের নদী। নাম্বার 1 কোশ্চেনের সলভ এটা। সো এটা হচ্ছে আমাদের নদী। সো এই নদীতে স্রোতের বেগ হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। আর যেহেতু আমি নদীটা সর্বনিম্ন দূরত্বে পার হতে চাই, আবার বলছি যেহেতু আমি নদীটা সর্বনিম্ন দূরত্বে পার হতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখান থেকে এই দিক বরাবর রওনা দিতে হবে, এখান থেকে এই দিক বরাবর রওনা দিতে হবে। তাহলে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবো। আশা করি এটা বুঝতে কারো সমস্যা নাই। কেন আমার এদিক থেকে এখানে রওনা দিতে হবে। সো আমার আমার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবং নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 10 কিলোমিটার। নদীর প্রস্থ দেওয়া আছে 10 কিলোমিটার। নদীর প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। এবার দেখো, আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই এবং সর্বনিম্ন দূরত্বে নদী পার হই, তাহলে আমি নদী পার হবার পর আমি এখান থেকে এই প্রান্তে গিয়ে পৌঁছবো এবং এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের দিক। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের দিক। ধরো, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আমাকে আলফা কোণে রওনা দিতে হবে। সর্বোচ্চ দূরত্বে সর্বনিম্ন দূরত্বে, আবার বলছি সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য ধরো আমাকে আলফা কোণে রওনা দিতে হবে। তাহলে কালকে সূত্র অনুসারে আমরা জানি, যদি এই লব্ধিটা 6 কিলোমিটার পার আওয়ার এই বেগের সাথে, আবার বলছি যদি এই লব্ধিটা 6 কিলোমিটার পার আওয়ারের সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, তাহলে আমি লিখতে পারি 10 90 ডিগ্রি 10 90 ডিগ্রি যার সাথে কোণ উৎপন্ন করে 6 এর সাথে কোণ উৎপন্ন করে, তাহলে কি 6 নিচে একা 12 sin আলফা প্লাস 12 cos আলফা। 10 90 ডিগ্রি মান হচ্ছে 1/0। 10 90 ডিগ্রি মান হচ্ছে 1/0। সো এখান থেকে দেখো, আলফার মান লেখা যায় আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস 6/12। cos ইনভার্স মাইনাস 6/12। সো এখান থেকে যদি আমি আলফার ভ্যালুটা বের করি, তাহলে আলফার ভ্যালুটা আসবে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস 6/12, অর্থাৎ cos ইনভার্স মাইনাস 1/2 এবং cos ইনভার্স মাইনাস 1/2 এর মান হচ্ছে 120 ডিগ্রি। সো cos ইনভার্স মাইনাস 1/2 এর মান হচ্ছে 120 ডিগ্রি। সো আমি যদি এই কেসে অর্থাৎ নদীটা যদি 6 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হয় এবং আমি যদি 12 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে চাই সোজাসুজি, তাহলে আমাদেরকে স্রোতের দিকের সাথে অর্থাৎ 6 কিলোমিটার সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তাহলে আমি সোজাসুজি এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছাতে পারবো। আর বলছি তাহলে আমি সোজাসুজি এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছাতে পারবো, কারণ আমি সোজাসুজি নদী পার হতে চাই। সো আমাকে রওনা দিতে হবে এই বরাবর, স্রোত আমাকে ঠেলবে হচ্ছে এই বরাবর, তাহলে আমি এখান থেকে এখানে যেতে পারবো। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যদি কখনো তোমার বেগ এবং স্রোতের বেগের দ্বিগুণ হয়, যদি কখনো তোমার বেগ অর্থাৎ তোমার বেগ কত 12 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ কত 6 কিলোমিটার পার আওয়ার, যদি কখনো তোমার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয় এবং সেখানে প্রশ্ন করে যে নদী পার হতে তোমাকে কত কোণে রওনা দিতে হবে, তাহলে তুমি আর ম্যাথই করবে না। তাহলে অবজেক্টিভ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ম্যাথই করবো না। কারণ দেখো, তোমার বেগ যদি স্রোতের বেগের দ্বিগুণ হয়, তাহলে দেখো সব ক্ষেত্রে এখানে আসবে cos ইনভার্স মাইনাস 1/2। কারণ দেখো, তোমার বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তাহলে কি সব ক্ষেত্রে অনুপাত পাবে কত cos ইনভার্স মাইনাস 1/2। তাহলে সব ক্ষেত্রে যদি কখনো তোমার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয়,
তাহলে সব ক্ষেত্রেই অ্যান্সার পাবো হচ্ছে আমি 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সব ক্ষেত্রে আমি এটা অ্যান্সার পাবো। এটা ঢাকা ইউনিভার্সিটির একটা অবজেক্টিভ কোশ্চেন। এটা ঢাকা ইউনিভার্সিটির অবজেক্টিভ কোশ্চেন আসছিল কত ইয়ারে তা আমার মনে নাই, বাট এটা ঢাকা ইউনিভার্সিটির অবজেক্টিভ কোশ্চেন যে যদি যদি তোমার বেগ 12 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে নদী সরাসরি ভাবে পার হওয়ার জন্য তোমাকে কত গুণে রওনা দিতে হবে? সো হচ্ছে 120 ডিগ্রি। সো যদি কখনো তোমার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হয়, তাহলে আমরা ম্যাথ করব না, ম্যাথ না করে আমরা জাস্ট 120 ডিগ্রি দাগাবো। আচ্ছা, সো আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না, প্রশ্ন ছিল সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য কত সময়ের প্রয়োজন। সো আমার কিন্তু প্রশ্ন ছিল না সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য কত কোণে রওনা দিতে হবে, আমার প্রশ্ন কিন্তু এটা না। আমার প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে আমার কত সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। আবার বলছি, আমার প্রশ্ন এটা না যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে জন্য কত কোণে রওনা দিতে হবে, আমার প্রশ্ন এটা না। বরঞ্চ প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, আস্তে আস্তে আমরা সেটার ভ্যালু বের করব। দেখো, এই আলফার ভ্যালু যদি 120 ডিগ্রি হয়, তাহলে তাহলে এই কোণের মান হবে হচ্ছে আমার 30 ডিগ্রি। আবারও বলছি, এই আলফার কোণ যদি তোমার 120 ডিগ্রি হয়, তাহলে আমার এই কোণের মান হবে 30 ডিগ্রি। সো এই কোণের মান যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে দেখো আমাদের দরকার হচ্ছে টি। এই টি বের করবো আমরা AC=VT এই সূত্রের মাধ্যমে। আর বলছি আমাদের দরকার হচ্ছে টি, এবং এই টিটা আমরা বের করবো AC=VT এই সূত্রের মাধ্যমে। সো দেখো, আমরা অলরেডি এস এর মানটা জানি, এস হচ্ছে আমাদের 10 কিলোমিটার। সো আমি আবারও কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি না, কারণ এখানে রেশিও আসবে। দেখো, S/V এর একটা রেশিও আসবে। আমি যদি সবগুলা কিলোমিটার রাখি, তাহলে অ্যান্সার আমি আওয়ারে পাবো। সো এস এর ভ্যালু হচ্ছে 10, কারণ এস এর ভ্যালু 10 কিলোমিটার, এটা আমাদের দেওয়া আছে। সো এস এর ভ্যালু হচ্ছে নদীর প্রস্থ 10 কিলোমিটার, এটা আমাদের মনে রাখতে বলেছিলাম। সো নদীর প্রস্থ 10 কিলোমিটার, এটা দেখো এখানে দেওয়া আছে। সো এস এর ভ্যালু হচ্ছে আমার 10, আর আমরা বি এর ভ্যালুটা জানি না। আমরা বি এর ভ্যালুটা যদি বের করতে পারি, তাহলে দেখো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে বি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি। দেখো, বি এর ভ্যালু বের করার জন্য আমি তোমাদের তিনটা প্রসেস শিখেছিলাম বি এর ভ্যালু বের করার জন্য তোমাদের তিনটা প্রসেসের কথা বলেছিলাম। একটা হচ্ছে আমরা লব্ধি বেগের মান নির্ণয়ের যে সূত্র, সেইভাবেও করতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, আর কি ব্যবহার করতে পারি বলতো, আর উপাংশ ব্যবহার করতে পারি। এবার তোমরা তোমরা করবে হচ্ছে লব্ধি যে সূত্রটা আছে, যে এই মাধ্যমে ভি এর মান নির্ণয় করবে। √12² ভাইয়া এস এর মান 10, ওই জিনিসটা একবার বলেন। এস এর মান হ্যাঁ, যে এস 10 এস এর মান 10 হচ্ছে যে জাস্ট নদীর প্রস্থ 10 কিলোমিটার। এস এর মান 10, নদীর প্রস্থ 10 কিলোমিটার। ওটা আমি কি কোশ্চেনে চাই, বলা আমি আছে না? হ্যাঁ, এটা কোশ্চেনে দেওয়া আছে। এই তিনটা আচ্ছা ইনফরমেশন মনে রাখতে বলছিলাম। যে তোমার বেগ হচ্ছে 12, স্রোতের বেগ হচ্ছে 6, এবং হচ্ছে নদীর প্রস্থ 10 কিলোমিটার। এই তিনটা ইনফরমেশন মনে রাখতে বলছিলাম। সো আচ্ছা, সো আমি এবার হচ্ছে তোমাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা এটা করবে। So, আমি বলছিলাম আমরা লব্ধি বেগের মানটা 3 ভাবে নির্ণয় করতে পারি। লব্ধি বেগের মান 3 ভাবে নির্ণয় করতে পারি, যার একটা হচ্ছে এই রেজাল্টেন্টের সূত্র। অর্থাৎ আমরা যদি লব্ধির যে সূত্রটা আছে 12² + 6² + 2 × 12 × 6 × cos 120 ডিগ্রি, এটা করি, তাহলেও আমরা কি এই যে এই বরাবর যে বেগ, এই বেগের মানটা পাবো। আমরা তো এই বেগের মানটাই চাই, কারণ দেখো আমরা নদী পার হচ্ছে এই বরাবর, আমরা এই বরাবর নদী পার হচ্ছি, বা আমরা এই বরাবর হিসাব করতে চাচ্ছি। তাহলে যে বরাবর অতিক্রান্ত দূরত্ব, যে বরাবর আমার এসটা দেওয়া আছে, এসটা যেহেতু আমার এই বরাবর দেওয়া আছে, তাই নদীর বেগটাও আমার এই বরাবরই রাখবে। তাই আমার নৌকার বেগটাও এই বরাবর লাগবে। আবার বলছি, যেহেতু আমাদের এস 10 কিলোমিটার এই দূরত্বটা দেওয়া আছে, তাই আমার বেগের এই বরাবর মানটাই লাগবে। সো আমি যে বেগের এই বরাবর যে মানটা, সেটা হচ্ছে আমার এই 12 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার, এই দুইটা বেগের লব্ধি। আর বলছি আমার বেগের যে এই বরাবর মানটা, সেটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার, এই দুইটা বেগের লব্ধি। সো লব্ধি নির্ণয়ের জাস্ট আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, 12² + 6² + 2 × 12 × 6√3 6। হ্যাঁ, অ্যান্সার কত আসছে তোমার? 6√3
6√3। এবার দেখো আমরা যদি উপাংশ নির্ণয়ের, এটা ধরো আমি একভাবে করলাম, এটা ধরো আমরা 3 নাম্বার প্রসেসের একভাবে করলাম। এবার দেখো আমি যদি উপাংশের মাধ্যমে এই বেগের মানটা, আমি তো চাইলে উপাংশের মাধ্যমে এই বেগের মানটা নির্ণয় করতে পারি। এবার দেখো উপাংশের মাধ্যমে যদি বেগের মানটা নির্ণয় করো, তাহলে যদি আমি উপাংশ ব্যবহার করি, উপাংশের মাধ্যমে যদি বেগ ব্যবহার করি, উপাংশের সূত্রের সাহায্যে যদি আমি বেগের মানটা নির্ণয় করি, তাহলে দেখো 12 কিলোমিটার পার আওয়ারের 30 ডিগ্রি কোণে উপাংশ কত? 12 cos 30 ডিগ্রি। 12 cos 30 ডিগ্রি মানটা বের করো তো তোমরা কেউ একজন। এটাও 6√3। হ্যাঁ, এটাও 6√3 আসছে, ধন্যবাদ তোমাকে। সো এটাও 6√3 আসছে। সো আমরা উপাংশের মাধ্যমে দেখলাম অ্যান্সার সেম আসছে 6√3। আর একটা বাদ ছিল পিথাগোরাস, এটা কেন বাকি থাকবে? আমরা এর মাধ্যমে করি। আর যে পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখান থেকে ভি এর মানটা কি পাই? ভিটা কি আমার এই যে এই বেগটা না, ভি মানে কি আমার এই বাহুটার মান, অর্থাৎ এই লব্ধি বেগের মানটা দেখো আমি 6 কিলোমিটার পার আওয়ার এই জিনিসটাকে এখানে শিফট করতে পারি, এখানে 6 কিলোমিটার পার আওয়ার এখানে আমি শিফট করতে পারি। সো এখানে যদি শিফট করি তাহলে দেখো এই বাহুটার মান কি? রুট ওভার 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এটার মান বের করো তো, এটার মান কত আসে? √12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সেম প্রায় আসে, 66। সেম আসে। হ্যাঁ, সেমই আসবে। তোমরা না বললেও আমি জানতাম সেম আসবে, বাট তোমরা নিজেরা প্রুফ করে দেখছো, তার মানে তোমরা নিজেরা এখন বিশ্বাস করতে পারছো যে এভাবে বের করা যায়। আসলে যা বলবো তা সবই বিশ্বাস করবে না, অনেক সময় অনেক ভুল কথাও বলতে পারি। যেমন আগের ম্যাথে ভুল করছিলাম, 5 মিনিটের জায়গায় 4 মিনিট লিখছিলাম, 4 মিনিটের জায়গায় 5 মিনিট লিখছিলাম। তো এখানে যা লেখা থাকবে তাই বিশ্বাস করবে না। সেখানে পড়ানোর পর সেটা দেখবা যে কি পড়ানো হয়েছে। তো যা বলবো তাই যদি বিশ্বাস করো তাহলে সমস্যা। সো দেখতে পারলা যে 3 ভাবে বেগের মান নির্ণয় করা যায়। সো তোমার যখন যেভাবে সুবিধা, আমরা ওই ম্যাথটার ক্ষেত্রে, যে ম্যাথটা আমি ভুল করছিলাম আর কি, 4 মিনিটের জায়গায় 5 মিনিট লিখছিলাম, ওই ম্যাথটার ক্ষেত্রে তুমি এইটাও ব্যবহার করতে পারতা না, এইটাও ব্যবহার করতে পারতা না। ওই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই পিথাগোরাসই ব্যবহার করতে হবে, তাই না? ওই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে অবশ্যই পিথাগোরাসই ব্যবহার করতে হবে। সো সবসময় মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে যদি ভেক্টর গুলো এমন ভাবে কাজ করে যে ভেক্টর গুলো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। আবার বলছি, এটাই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যদি ভেক্টর গুলো এমন ভাবে কাজ করে যে ভেক্টর গুলো সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে আমরা নির্দ্বিধায় সেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি যে কোনো বাহু, যে কোনো কিছুর মান বের করার জন্য, সেটা লব্ধি হোক বা অন্য কিছু হোক। আমরা তো এখানে পিথাগোরাসের মাধ্যমে লব্ধির মান নির্ণয় করেছি, তাই না? So আমরা দেখো এখানে পিথাগোরাসের মাধ্যমে লব্ধির মান নির্ণয় করেছি, কিন্তু যে 5 মিনিট আর 4 মিনিটের যে ম্যাথটা ছিল, এখানে কিন্তু আমরা পিথাগোরাসের মাধ্যমে স্রোতের বেগ নির্ণয় করেছি। সেখানে লব্ধি দেওয়া ছিল, পিথাগোরাসের মাধ্যমে আমরা স্রোতের বেগ নির্ণয় করেছি। অর্থাৎ যদি ভেক্টর গুলো এমন ভাবে কাজ করে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে সেখানেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যায়, আর পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়, এটা অবশ্যই মনে রাখবা। সো দেখো এখন প্রশ্ন হচ্ছে আমাদের টি এর ভ্যালুটা বের করতে হবে। আমরা কিন্তু এখন টি এর ভ্যালুতে জানি। সো দেখো টি এর ভ্যালু যে আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে এস দেওয়া আছে কত? 10। এস দেওয়া হচ্ছে 10। 10 কি? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। এবং দেখো এ বরাবর আমি বেগ কত পেয়েছি, ভি কত পেয়েছি? ভি পেয়েছি হচ্ছে 6√3 আর টি। সো এখান থেকে 10 কে যদি তুমি 6/3 যা ভাগ করো, তাহলে তুমি অ্যান্সার পাবে সম্ভবত 0.96 আওয়ার। সো সবাই ভাগ করো, 10 ভাগ 6/3, এই ভাগটা করো তো সবাই। 10 ভাগ 6/3 অ্যান্সার কত আসছে? 0.96 আওয়ার, তাই তো নাকি? জি ভাইয়া, ওইটাই আসে। হ্যাঁ, 0.96 আওয়ার। সো অ্যান্সার পাইছি হচ্ছে আমি 0.96 আওয়ার। এই সময়টা মনে রাখবা। এই সময়টা বলতো কি সময়? এই সময়টা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়। যে আপুর এই প্রশ্নটা ছিল, আপু কি সাথে আছো এখন আমাদের? জি ভাইয়া। হ্যাঁ। সো মনে রাখো, তুমি এখান থেকে টি এর ভ্যালুটা মনে রাখো, টিটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়। আবার বলছি, এই টিটা হচ্ছে আমাদের 0.96 আওয়ারটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়। আর আরেকজন যে ভাই অনেকক্ষণ আগে প্রশ্ন করছিলা যে আমি কিলোমিটারকে মিটার কনভার্ট করবো কিনা, দেখো আমি এখানে 10টা ছিল কিলোমিটার, দেখো নদীর প্রস্থ দেওয়া ছিল এখানে 10 কিলোমিটার, নদীর প্রস্থ দেওয়া ছিল 10 কিলোমিটার, এবং আমরা ভেলোসিটি যে 6√3, এই ভেলোসিটিটা আমি কিলোমিটার পার আওয়ারে রেখেছিলাম সবসময়। দেখো ভেলোসিটি আমি কিলোমিটার পার আওয়ারে রেখেছি। সো আমি
কিলোমিটারকে ভাগ করেছি কিলোমিটার পার আওয়ার দ্বারা, তাহলে আমি যে টাইম পাবো সেটা কিন্তু মিনিটে পাবো না, বা টাইমটা পাবো সেটা কিন্তু সেকেন্ডে পাবো না। সেই টাইমটা যেহেতু আমি কিলোমিটারকে কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে যে টাইমটা পাবো সেটা অবশ্যই আওয়ারে পাবো। সো এখান থেকে অ্যান্সার হচ্ছে আমার 0.96 আওয়ার। সো আশা করি তোমরা এই ফার্স্ট ম্যাথটা বুঝতে পেরেছো, এবং এই 0.96 আওয়ার হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়। আবার বলছি 0.96 আওয়ার হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 ছিল, কোশ্চেন নাম্বার 2 ছিল, কোশ্চেন নাম্বার 2 ছিল, এই কোশ্চেন নাম্বার 2 ছিল সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে। আবার বলছি, কোশ্চেন নাম্বার 2 ছিল সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে। So, আমি কোশ্চেন নাম্বার 2 সলভ করছি, আশা করি ডাটাগুলো সবার মনে আছে। So, আমি আবার কোশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি। সো কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কোশ্চেন নাম্বার 2 সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। তোমরা সবাই জানো এটা যদি নদী হয়, আর আমি যদি সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাই, আবার বলছি কোশ্চেন নাম্বার 2 হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে নদী পারাপার মিনিমাম টাইম, আর মিনিমাম টাইমে যদি আমি নদী পার হতে চাই তাহলে আমাকে এখান থেকে এই বরাবর রওনা দিতে হবে, এখান থেকে এই বরাবর 12 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিতে হবে, যেহেতু আমার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, আর ভেলোসিটি রিভার তো 6 কিলোমিটার পার, এটা অবশ্যই দেওয়াই আছে এখানে। So, আমি যদি টি মিনিমাম সময় নদী পার হতে চাই তাহলে আমাকে জাস্ট 90 ডিগ্রি করে রওনা দিতে, টি মিনিমাম করেছিলাম তখন বলেছিলাম যে টি যদি মিনিমাম হতে হয় তাহলে জাস্ট প্রস্থকে আমি জাস্ট নৌকার বেগ দ্বারা ভাগ করব। আর বলছি, আমি যদি টি মিনিমাম চাই তাহলে প্রস্থকে জাস্ট আমি নৌকার বেগ দ্বারা ভাগ করব, তাহলে আমি টি মিনিমাম পাবো। প্রস্থকে কি কারণে নৌকার বেগ দ্বারা ভাগ করতে হয় তা দেখো এখানে দেওয়া আছে, বি সাইন থিটা আসে। সো সাইন থিটার সর্বোচ্চ মান যেহেতু 1 এবং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে এই মানটা আসে। সো আমি যদি টি মিনিমাম চাই তাহলে জাস্ট আমার নদীর প্রস্থকে আমি যদি জাস্ট ভেলোসিটি অফ বোট দ্বারা ভাগ করি তাহলে আমি টি মিনিমাম পাবো। সো তোমার যদি এইটুকু বুঝতে অর্থাৎ এই পেজটা বুঝতে যে আমি কিভাবে জাস্ট প্রস্থকে জাস্ট ভেলোসিটি অফ বোট দ্বারা ভাগ করলে টি মিনিমাম আসে, এই পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে পারো। সো এটা বুঝতে গেলে সমস্যা আছে কিনা যে প্রস্থকে জাস্ট ভেলোসিটি অফ বোট দ্বারা ভাগ করলেই টি মিনিমাম আসে, এটা কারো বুঝতে সমস্যা আছে কিনা থাকলে বলতে পারো তোমরা। সো যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা লিখবো টি মিনিমাম। টি মিনিমাম হচ্ছে আমাদের নদীর প্রস্থ হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ হচ্ছে আমাদের 10 এবং ভেলোসিটি অফ বোট হচ্ছে 12। আর বলছি নদীর প্রস্থ হচ্ছে 10 এবং ভেলোসিটি অফ বোট হচ্ছে আমাদের 12। সো 10/12 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের 5/6 কিলোমিটার পার আওয়ার, 5/6 আওয়ার। সো 5/6 আওয়ার যদি তুমি ভাঙাও, সো 5/6 যদি করো, 5/6 এটা যদি করো তাহলে দেখো অ্যান্সার পাবো হচ্ছে 0.83 আওয়ার। সো 0.83 আওয়ার হচ্ছে টি মিনিমাম। সো টি মিনিমাম হচ্ছে আমাদের 0.83 আওয়ার। আমরা 1 নং থেকে অ্যান্সার পেয়েছিলাম হচ্ছে টি এর মান 0.96 আওয়ার, এবং 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে টি এর মান পেয়েছিলাম হচ্ছে 0.83 আওয়ার। এখন যে প্রশ্ন করছিলা সে দেখো এই 0.83 ভাই আওয়ার এইটা কম। হ্যাঁ বলো। 1 আর 2 নম্বরে কোশ্চেনটা একটু দেখালে ভালো হতো। 1 নম্বরের কোশ্চেন ছিল হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে, 1 নম্বর সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে, আর আচ্ছা 2 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। সো 1 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সময় লাগে 0.96 আওয়ার এবং সর্বনিম্ন সময়ে নদী পার হতে সময় লাগে 0.83 আওয়ার। অর্থাৎ ম্যাথমেটিক্যালি অর্থাৎ ম্যাথ করেও প্রুফ করা যায় যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সর্বনিম্ন সময়ে নদী পার হতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে, তাই না?
আর 0.96 is greater than 0.83 বুঝতে একটা সমস্যা আছে এই পর্যন্ত? ভাইয়া এখানে তো আমরা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে ইউজ করছি, কিন্তু যদি বলে যে সর্বোচ্চ সময় টি ম্যাক্সিমাম, ওই ক্ষেত্রে আমরা সাইনের মান কত টি রাখবো? ম্যাক্সিমাম। এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে, ধরো এটা একটা নদী, কারণ তুমি যদি এই বরাবর রওনা দাও, ধরো তুমি এই বরাবর রওনা দিলা আর স্রোতের বেগ হচ্ছে এই বরাবর, তাহলে তুমি নদীতে যাবা কোন বরাবর? তীরে পৌঁছবা হচ্ছে তুমি এই বরাবর। এবার তুমি যদি তোমার ডিরেকশন, নিজের ডিরেকশন চেঞ্জ করো, নিজের ডিরেকশন যত চেঞ্জ করবা, নিজের ডিরেকশন যদি এই দিকে নাও, তাহলে কি তুমি আরো এই বরাবর তীরে যাবা। তো তুমি যদি নিজের ডিরেকশন নিজেই যদি তুমি এই দিকে যাও, তাহলে তুমি কি তীরে যাবে কি এদিক বরাবর। এবার তুমি চাইলে যে কোনো কোণে রওনা দিতে পারো, জিরোর চাইতে বড় যে কোনো কোণে রওনা দিলেই কিন্তু তুমি যে কোনো সময় নদীতে যাইতে পারবা, তাই না? ওপর পাড়ে যাইতে পারবা। তো তুমি যদি শুধু 0 ডিগ্রি কোণে রওনা না দাও, ধরো এটা নদী ছিল, এই নদীর থেকে তুমি যদি জাস্ট 0 ডিগ্রি কোণে না যাইয়া যদি তার চেয়ে 0 থেকে বড়, অর্থাৎ তুমি 0.1 ডিগ্রি কোণে যদি রওনা দাও, তাহলে তুমি কিয়ামতের আগে নদীর অপর প্রান্তে যাইতে পারবা। বাট এটা আসলে বলা যায় না যে 0-র চাইতে বড় কোন সংখ্যাটা, এটা কি বলা যায়? তো 0.1 আছে, 0.01 আছে, 0.001 0.000 ডিগ্রি এটাও বলা যায়। তো এটা আসলে কত ডিগ্রি এটা বলা যায় না, এটা কি বলা যায়? না। এটা কি বলা যায়? তো 0-র চাইতে ইমিডিয়েট বড় সংখ্যাটা কত? 0-র চাইতে ইমিডিয়েট বড় সংখ্যা কে বলবে? 0.1, কে বলবে 0.01, কে বলবে 0.001, কে বলবে 0.0000001, কে বলবে 0.000000001। সো বলতেই থাকবে। সো 0-র চাইতে ইমিডিয়েট বড় সংখ্যাটা কত, এটা যেমন এটা বলা যায় না। সো তার জন্যই বললাম, তুমি 0 ডিগ্রি চাইতে বড় যে কোনো কোণে, সেটা যতই হোক, 0.01 হোক বা 0.000 ডিগ্রি হোক, যতক্ষণই রওনা দাও না কেন, তখন তুমি কিয়ামতের আগে অবশ্যই নদীর অপর পারে পৌঁছাতে পারবা। জাস্ট 0 ডিগ্রি কোণে রওনা দিলে সম্ভব না নদীর অপর পারে যাওয়া। তার চাইতে বড় যে কোনো কোণে রওনা দাও না কেন, তুমি অবশ্যই নদীর অপর পারে পৌঁছাতে পারবা, জাস্ট সময় অনেক বেশি লাগবে। তো তার জন্য আমরা টি ম্যাক্সিমাম বের করি না, কারণ টি ম্যাক্সিমাম কত এটা বলা যায় না। তো আসলে বুঝতে পারছো যে টি ম্যাক্সিমাম কি কারণে বের করা যায় না। তো এবার আমাদের থার্ড কোশ্চেন ছিল হচ্ছে, এই ক্ষেত্রে নদীর পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে নদীর পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? আসলে এই ক্ষেত্রে বলতে এখানে বোঝানো হচ্ছে সর্বনিম্ন সময়ে। তো এখানে একটা ইনফরমেশন মিসিং আছে, ইনফরমেশনটা আসলে দেওয়া ছিল, আমি লিখতে ভুলে গেছি। এই ক্ষেত্রে বলতে এখানে বোঝানো হচ্ছে সর্বনিম্ন সময়ে নদীর পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত। দেখো, এটা যদি তোমাকে বোঝাতে চাই, তাহলে হচ্ছে এটা লাস্ট ম্যাথ। এরপর আমরা আজকে আর কোনো ম্যাথ করবো না। এরপর আজকের ক্লাস এখানেই শেষ, এই ম্যাথটা করার পর। সো আমি যদি সর্বনিম্ন সময়ে যেতে চাই, তাহলে কি আমাকে অবশ্যই এই বরাবর রওনা দিতে হবে। আমি যদি সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাই, আর যদি এই বরাবর রওনা দিই, তাহলে তো আমি রওনা দিব এই বরাবর, আর স্রোত আমাকে ধাক্কা দিচ্ছে হচ্ছে এই ডিরেকশন বরাবর, ধাক্কা দিচ্ছে। তাহলে আমি সর্বশেষে কি আমি এই প্রান্তে পৌঁছাতে পারবো না, আমি পৌঁছাবো হচ্ছে এই প্রান্তে। আমি যে এই প্রান্ত থেকে রওনা দিই, তাহলে আমি বি প্রান্তে যেতে পারবো না, আমি যাব হচ্ছে বি প্রাইম, এই পজিশনে যাব। প্রশ্ন হচ্ছে, নদীর পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এই বিবি প্রাইম এই সরলরেখার দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ আমি সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার সময়, আমি রওনা দিব হচ্ছে এই ডিরেকশন বরাবর, কিন্তু যেহেতু স্রোত আমাকে এইদিকে ঠেলছে, তাই আমি আর এখানে বি বিন্দুতে যেতে পারবো না, আমি যাব হচ্ছে বি প্রাইম বিন্দুতে, অর্থাৎ আমি যাব হচ্ছে এই ডিরেকশন বরাবর। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার বিবি প্রাইমের দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, কে প্রশ্ন করছিলা তুমি? প্লিজ ডিভাইস আনমিউট করে প্রশ্নটা করতে পারো। আমি তোমার লেখাটা পড়তে পারিনি, তুমি ডিভাইসটা আনমিউট করে তোমার প্রশ্নটা করো। যদি এমন হয় যে এই পর্যন্ত পড়তে পারছি, তুমি প্রশ্নটা করতে পারো, তোমার জন্য ওয়েট করছি আমি। না ভাই, এই অঙ্কটা শেষ করেন, তারপরে ওটা বুঝাইন, তারপর ওটা বলবো। আচ্ছা, ঠিক আছে। সো এক্ষেত্রে
এই ক্ষেত্রে অর্থাৎ আমার বিবি প্রাইমের ধ্রুবটা লাগবে। সো বিবি প্রাইমের ধ্রুবটা যেহেতু লাগবে, তাহলে আমরা যদি এই বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটা ধরে আমরা এস ধরে নিলাম, অর্থাৎ বিবি প্রাইমের যে দৈর্ঘ্য সেটা আমি এস ধরে নিলাম। তাহলে আমি এস এর ভ্যালুটা বের করতে পারি কিভাবে? এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। সো বিবি প্রাইমের দৈর্ঘ্য সেটা যদি আমি এস ধরে নেই, তাহলে আমি যে এস ইকুয়ালস টু ভিটি আমি যে এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রটা ব্যবহার করি এবং ভি এবং টি এর ভ্যালুটা বসাই, তাহলেই আমি এই বেগের মানটা পেয়ে যাব। সো তাহলে আমি এই বিবি প্রাইমের দৈর্ঘ্য অর্থাৎ এই নদীর পার বরাবর আমি অতিক্রান্ত দূরত্ব সেটা পেয়ে যাব। সো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো যে নদীর পার বরাবর দূরত্ব বলতে কি বোঝানো হয়েছে। এবার দূরত্বটা কিভাবে বের করব সেটা আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন সলভিং। আচ্ছা, কোশ্চেন সলভিং এর আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে উপাংশের ব্যাপারে। আসলে উপাংশের বিষয়টা এখানে একটু বুঝতে হবে। ধরো এই একটা ভেক্টর পি ভেক্টর এবং এখানে আরেকটা ভেক্টর কিউ ভেক্টর, এখানে একটা ভেক্টর পি ভেক্টর এবং এখানে একটা ভেক্টর কিউ ভেক্টর এক অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। সো আমি যদি বলি পি বরাবর কিউ এর উপাংশ কত, আমার প্রশ্ন হচ্ছে পি বরাবর কিউ এর উপাংশ কত? তাহলে পি বরাবর কিউ এর উপাংশ যদি বের করতে চাই আমি কি লিখবো? পি কস টু কি লিখবো? কিউ কস 90 ডিগ্রি, এটাই তো লিখবো। যেহেতু পি বরাবর কিউ এর উপাংশ বের করতে চাই, তাহলে ধরো এই কিউ ভেক্টরটা পি এর সাথে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরো এটা থিটা, তাহলে যে কোণ থিটা তার কস যার সাথে কোণ উৎপন্ন করে সেই ক্ষেত্রে আমি যদি উপাংশ বের করতে চাই তাহলে তার কস আসে। সো আমি যদি কিউ ভেক্টর উপাংশ বের করতে চাই পি বরাবর, তাহলে কিউ এবং পি পরস্পর 90 ডিগ্রি কোণ প্রডিউস করে এবং উপাংশ হবে পি ইকুয়ালস টু কিউ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান যেহেতু 0, তাই পি ভেক্টর বরাবর কিউ ভেক্টর উপাংশ হচ্ছে 0। সিমিলারলি আমি যদি কিউ ভেক্টর বরাবর পি ভেক্টর উপাংশ বের করতে চাই, তাহলে কিউ ভেক্টরের মান হবে আমার পি কস 90 ডিগ্রি, এর মান হচ্ছে 0। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয় যদি দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে কাজ করে, আবার বলছি এটা দ্বারা বোঝানো হয় যদি দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে কাজ করে তাহলে তাদের উপাংশ একে অপরের উপর উপাংশ শূন্য হয়। অর্থাৎ যদি দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্বভাবে যেহেতু কাজ করছে, তাই কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের কোনো উপাংশ কাজ করবে না, অর্থাৎ পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের কোনো উপাংশই কাজ করবে না। এবার পি ভেক্টরে কিন্তু সব দিকে উপাংশ আছে, এই 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 দিকে উপাংশ আছে, শুধু থাকবে না হচ্ছে লম্ব দিক বরাবর, অর্থাৎ cos 90 ডিগ্রি লম্ব দিক বরাবর এবং জাস্ট এই সোজাসুজি নিচের দিক বরাবর। অর্থাৎ cos এর মান যেখানে যেখানে 0 সেই ডিরেকশন বরাবর ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের কোনো উপাংশ থাকে না। এটা সব ভেক্টরের ক্ষেত্রেই। এবং সহজ কথায় বলতে গেলে যদি দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, লম্বভাবে কাজ করে, তাহলে একটি ভেক্টরের উপর অন্য ভেক্টরে কোনো উপাংশ কাজ করে না। সো এটাই হচ্ছে এই ম্যাথটা করার জন্য আমার এই জিনিসটা বুঝতে হবে। সো প্রশ্ন ছিল নদীর পাড় বরাবর কত দূরত্ব অতিক্রম করে। সো 3 নাম্বার ম্যাথটা সলভ করার জন্য আমি এস ইকুয়ালস টু ভিটি সূত্র ব্যবহার করব। সো আমি যেহেতু এই এ পয়েন্ট থেকে বি প্রাইম এই পয়েন্টে যাব, সেটা বি, আমি যেহেতু বি তে যেতে পারবো না, আমাকে রওনা দিতে হবে এ বরাবর এবং আমি তাহলে যাব হচ্ছে এ বরাবর। তো আমার দরকার হচ্ছে বিবি ডিসটেন্স অর্থাৎ এই এসটা। সো আগের আমি যদি এর আগের বার যেটা বলছেন না হ্যাঁ, ওটা আরেকবার একটু বলেন। দুটি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে তবে তবে লব্ধি শূন্য। একটি লব্ধি শূন্য না, দুইটা ভেক্টর 90 ডিগ্রি কাজ করলে লব্ধি শূন্য হবে কেন? লব্ধি তো অবশ্যই থাকবে। দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে তাদের একটি ভেক্টরের উপর অপর ভেক্টরের কোনো উপাংশ থাকে না। দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে একটি ভেক্টরের উপর অপর ভেক্টরের কোনো উপাংশ থাকে না। যেমন এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, যদি লম্বভাবে কাজ করে, পি এবং কিউ যদি লম্বভাবে কাজ করে তাহলে তাদের একটির সাথে আরেকটি কোনো উপাংশ থাকবে না। এবং কিউ বরাবর পি এর উপাংশ শূন্য, আবার এই পি বরাবর কিউ এর উপাংশ শূন্য, আবার কিউ বরাবর এই পি ভেক্টরের যে উপাংশ সেটাও শূন্য। আর বলছি পি এবং কিউ যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে পি ভেক্টর বরাবর বা পি ভেক্টরের দিকে কিউ এর উপাংশ শূন্য
এবং এই কিউ ভেক্টর বরাবর পি এর যে উপাংশ আছে সেটাও শূন্য। লব্ধি কখনোই শূন্য হবে না। দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধি শূন্য হবে কেন? লব্ধি হবে এই যে এটা তাদের লব্ধি হবে না, এই আর তাদের লব্ধি হবে। সো আর এর মান দেখো পিথাগোরাসের মাধ্যমে আর ইকুয়ালস টু আমরা পাই √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হবে তাদের লব্ধি। সো লব্ধি কখনোই শূন্য হবে না। সো এবার আমরা যদি এই এস এর মানটা বের করতে চাই, অর্থাৎ বিবি প্রাইমের দৈর্ঘ্য বের করতে চাই, অর্থাৎ এই এসটা বের করতে চাই, তাহলে যেহেতু আমরা এ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে আমার এ বরাবর বেগ লাগবে এবং সময় লাগবে। আগে এ বরাবর সময় একটা স্কেলার রাশি যার কোনো দিক নাই। সো আমি এ বরাবর দূরত্ব বের করার সময় যে টি ব্যবহার করতাম, এ বরাবর দূরত্ব বের করার সময় সেম টি ব্যবহার করব। এবং আমরা এই ক্ষেত্রে আমরা যেহেতু এই ক্ষেত্রে বলে দিছি যে এই ক্ষেত্রে বলতে সর্বনিম্ন সময় বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে বলতে সর্বনিম্ন সময় বোঝানো হয়েছে। এবং সর্বনিম্ন সময় আমরা 2 নাম্বার কোশ্চেন সলভ করার পর আমরা সর্বনিম্ন সময় পেয়েছি, টি মিনিমাম পেয়েছি হচ্ছে 5/6 আওয়ার বা 0.8। আচ্ছা ভাই, এটা কিভাবে বুঝবো যে এই ক্ষেত্রে বলতে সর্বনিম্ন সময় চাইছে? না, এটা এটা আসলে কোশ্চেনে দেওয়া ছিল যে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, আমি এটা লিখি নাই, এটা আসলে বোঝার কোনো ই নাই। সেখানে আসলে দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল যে সর্বনিম্ন সময়, আমি এই ক্ষেত্রে লিখে রাখছি, সেটা আমার লেখার ভুল। বুঝতে পারছো তুমি? জি ভাই, বুঝছি। হ্যাঁ, এটা আসলে প্রশ্ন দেওয়া ছিল, আমি আমি এখানে লিখি নাই। তো এটা দেওয়া থাকবে যে সর্বনিম্ন সময়, কারণ এখানে দেখো দুইটা কেস আছে, একবার গেছে হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, আর একটা গেছে সর্বনিম্ন সময়ে, সেখানে দুইটা কেস আছে। সো এখানে হচ্ছে আমাদের সর্বনিম্ন সময় এখানে দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, এখানে ভুল লিখছি, এখানে দেওয়া থাকবে সর্বনিম্ন সময় নদী পার বরাবর কত দূরত্ব অতিক্রম করে, এভাবে কোশ্চেনে দেওয়া থাকবে। তো আমি যেহেতু এস ইকুয়ালস টু বিটি এই সূত্র ব্যবহার করতে চাচ্ছি, তাহলে যে বরাবর এস ব্যবহার করতে চাচ্ছি সেই বরাবর বেগের উপাংশ লাগবে, বা ওই বরাবর যে বেগটা কাজ করছে সেটা লাগবে, এবং এবং হচ্ছে টি লাগবে। সো টি যেহেতু সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে টি থাকবে আমার একটা মাত্র টি থাকবে, এবং এই একটা মাত্র টি হচ্ছে 5/6 আওয়ার। সো দেখো এই বরাবর একটা বেগ ছিল হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এবং এই বরাবর একটা বেগ ছিল, অর্থাৎ আমার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার। দেখো 6 কিলোমিটার পার আওয়ার আর 12 কিলোমিটার পার আওয়ার পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এই 12 কিলোমিটার পার আওয়ারের এই দিকে এই যে 6 কিলোমিটার পার আওয়ার বরাবর কোনো উপাংশ কাজ করে না। তো 6 কিলোমিটার পার আওয়ার বরাবর এই 12 কিলোমিটারের উপাংশ হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার, আর এর 12 কিলোমিটার পার আওয়ার বরাবর এই 6 কিলোমিটার পার আওয়ার এই বেগের যে উপাংশ সেটা হচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার। সো দেখো আমি যেহেতু এই বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, এই বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে আমার এই বরাবর যে ব্যাগগুলা কাজ করে আমার ওই ব্যাগগুলো লাগবে। বাট দেখো এই বরাবর আমার সাথে একটা ব্যাগে কাজ করছে, আর বলছি এই বরাবর আমার সাথে একটা ব্যাগে কাজ করছে, এবং সেই ব্যাগটা হচ্ছে আমার 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের বেগ। আর নৌকার বেগের এই যে নৌকার বেগ ছিল 12 কিলোমিটার পার আওয়ার, এই নৌকার বেগের কোনো উপাংশ কিন্তু এদিকে কাজ করছে না, নৌকার বেগের কোনো উপাংশ আমাকে এইদিকে নিচ্ছে না, আমাকে এইদিকে কে ঠেলছে, আমাকে এইদিকে ঠেলছে হচ্ছে শুধু স্রোতের বেগ। আবার বলছি, নৌকার বেগের কোনো উপাংশ কিন্তু এদিকে কাজ করছে না, আমাকে এই দিকে ঠেলছে, আমাকে শুধু ডান দিকে ঠেলছে, শুধু স্রোত আমাকে ডান দিকে ঠেলছে। আসলে তোমার সবাই বুঝতে পারছো যে আমাকে এইদিকে ঠেলছে শুধু স্রোত, নৌকার বেগের কোনো উপাংশ যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, সো নৌকার বেগের কোনো উপাংশ কিন্তু এদিকে কাজ করছে না, সো আমাকে এইদিকে ঠেলছে শুধু স্রোত। তো তার জন্য এখানে ভি ইকুয়ালস টু হচ্ছে 6 প্লাস 0 অর 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। এবং আমি জানি টি ইকুয়ালস টু হচ্ছে মিনিমামের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে টি হচ্ছে আমার 5/6 আওয়ার। সো আমার রিকোয়ার্ড হচ্ছে আমার এস এর ভ্যালু বের করতে হবে, আমি বি পাইছি, বি হচ্ছে আমাদের 6 এবং টি হচ্ছে আমাদের 5/6। সো যেহেতু কিলোমিটার পার আওয়ারে ছিল তাই এস এর ইউনিট হবে আমার কিলোমিটার। 6 আর 6 যদি ক্রস করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমার 5 কিলোমিটার। সো এখান থেকে স্রোতের অর্থাৎ আমি নদীর পার বরাবর 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবো, নদীর পার বরাবর 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, এবার অন্য একটা কেস নিয়ে আলোচনা করি। ধরো এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে আমাদের নদী, আমি যদি এই সোজাসুজি না গিয়ে আমি যদি এই বরাবর রওনা দিতাম,
আমার এই বরাবর যদি ব্যাগ থাকতো 12 কিলোমিটার পার আওয়ার, আর এই বরাবর যদি ব্যাগ থাকতো 6 কিলোমিটার পার আওয়ার, তখন দেখো এই 12 কিলোমিটার পার আওয়ার যদি এটার সাথে থিটা কোণ প্রডিউস করে, তাহলে এর দিকে তার একটা উপাংশ থাকবে 12 cos থিটা, এইদিকে তার একটা উপাংশ থাকবে কি 12 cos থিটা, এবং এইদিকে তার আরেকটা উপাংশ থাকবে 12 sin থিটা। আবার বলছি 12 কিলোমিটার পার আওয়ার যদি এর সাথে আমি যদি থিটা কোণে, স্রোতের দিকের সাথে থিটা কোণে যাত্রা শুরু করি, তাহলে এই দিকের যে উপাংশ সেটা থাকবে 12 cos থিটা, এবং এই দিকের যে উপাংশ সেটা থাকবে আমার 12 sin থিটা। তখন যদি আমি নদী পার হওয়ার জন্য বলতাম, তাহলে নদীর প্রস্থ এস লিখতাম, আমি তখন ভি লিখতাম, তখন ভি লিখতাম হচ্ছে 12 sin থিটা ইন্টু টি। কারণ মনে রাখবা বেগের উলম্ব উপাংশ নদী পার হতে সহায়তা করে। বেগের উলম্ব উপাংশ, এই দেখো 12 কিলোমিটার পার আওয়ারের দুইটা উপাংশ আছে, এটা হচ্ছে আমার cos থিটা উপাংশ, আর এটা হচ্ছে sin থিটা উপাংশ। আমার এই উপাংশটা নদী পার হতে সহায়তা করবে, আর এই উপাংশটা দেখো, এই উপাংশটা কি এদিকে কাজ করছে না, তাহলে এই উপাংশটাকে আমাকে এইদিকে ঠেলবে। সো তখন যদি আমি নদীর পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবো সেটা বলতাম, তাহলে আমি কিন্তু এই 6 এর সাথে 12 cos থিটা যোগ করতাম। সো 12 cos থিটা যোগ করতাম। এই ক্ষেত্রে এর আগের ম্যাচের ক্ষেত্রে আমি কিন্তু 6 এর সাথে 0 যোগ করেছি, কারণ সেই ক্ষেত্রে এই 12 কিলোমিটার পার আওয়ারের কোনো উপাংশ আমাকে এইদিকে ঠেলছে না। এই 12 কিলোমিটার পার আওয়ারের কোনো উপাংশ আমাকে এইদিকে ঠেলছে না, আমাকে এইদিকে ঠেলছে শুধু স্রোত আমাকে এইদিকে ঠেলছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি স্রোতের দিকের সাথে থিটা কোণ প্রডিউস করে এইদিকে রওনাই দেই, তাহলে দেখো আমি তো আর এদিকে যেতে পারবো না। আমি যদি এই দিক বরাবর রওনা দিই, তাহলে কিন্তু আমরা এই পয়েন্টে পৌঁছাতে পারবো না। আমাকে লব্ধি নিয়ে যাবে হচ্ছে এই দিক বরাবর, আমাকে এই দিক বরাবর। সো যদি আমি স্রোতের দিকের সাথে থিটা কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করি, তাহলে দেখো 12 কিলোমিটার পার আওয়ারের 12 cos থিটা উপাংশ আমাকে স্রোতের দিক অর্থাৎ এই দিকে ঠেলবে, এবং 12 sin থিটা উপাংশ আমাকে নদী পার হতে সহায়তা করবে। সো সবসময় মনে রাখবা S ইকুয়ালস টু ভিটি যখন আমরা অ্যাপ্লাই করব, নদীর প্রস্থ, S হচ্ছে আমার নদীর প্রস্থ, ভি হচ্ছে প্রস্থ বরাবর বেগ, সো বা S হচ্ছে আমাদের দূরত্ব, বা আমি যে দূরত্ব হিসাব করতে চাই সেই দূরত্বটা দেওয়া থাকতে হবে নদীর প্রস্থ বা এই বরাবর দূরত্ব, যে দূরত্বই দেওয়া থাকুক না কেন, সেই দূরত্বের ক্ষেত্রে আমরা তখন হিসাব করব দূরত্ব বরাবর বেগ, তখন আমরা হিসাব করব দূরত্ব বরাবর বেগ। সো সব ক্ষেত্রে আমরা এস ইকুয়ালস টু ভিটি সূত্রটা এইভাবেই কাজ করে। So আমরা ভেক্টরের ম্যাথ করার সময় সবসময় মাথায় রাখবো এস হচ্ছে আমাদের দূরত্ব আর বি হচ্ছে আমাদের বেগ, বাট কোন বেগ, দূরত্ব বরাবর বা ওই দূরত্ব বরাবর আসলে বেগের যে পরিমাণ অংশ কাজ করে সে বড় বেগ, এবং টি হচ্ছে অলওয়েজ একটা স্কেলার রাশি। এটা আমরা যে বরাবর বেগ বা যে বরাবর এস হিসাব করি না কেন, টি এর মান সবসময় সেম ওই ক্ষেত্রের জন্য। যেমন সর্বনিম্ন সময়ের ক্ষেত্রেও সেম, এবং সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রেও সেম হিসাবে কাজ করবে। তো এইটা বুঝতে কারো সমস্যা আছে? ভাই এটা হালকা পাতলা একটু মানে ঝাপসা ঝাপসা লাগতেছে, আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, আরেকবার কোন অংশটা মানে সেটা পুরোটাই। একটু আচ্ছা দাঁড়াও বলছি। তো কাহিনীটা হচ্ছে আমাদের, আমি চাচ্ছি হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে আমি আসলে তীর বরাবর কত দূরত্ব অতিক্রম করবো সেই এসটা বের করতে চাচ্ছি। সো আমরা জানি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে আমাকে সোজা এই বরাবর রওনা দিতে হবে। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে আমাকে সোজা এই বরাবর রওনা দিতে হবে, সেটা আমাদের নদী। So আমি
যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে রওনা দেই তাহলে আমি বি প্রাইম এই পয়েন্টে গিয়ে পৌঁছবো, এবং এই বি প্রাইম পয়েন্টে পৌঁছানোর জন্য বা সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আমাকে এর থেকে বি এর দিকে রওনা দিতে হবে, এবং আমাকে নদীর ডিরেকশন বা স্রোতের যে বেগ সেটা আমাকে ধাক্কা দিয়ে এই বরাবর নিয়ে যাবে। সো আমাদের রিকোয়ার্ড হচ্ছে বিবি প্রাইমের মানটা বের করা। সো আমরা জানি এস ইকুয়ালস টু বি প্রাইম যদি ধরে নিই তাহলে এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। যেহেতু আমি বলেছি সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, তাই এখানে টি হচ্ছে আমাদের মিনিমাম, এটা কাজ করছে, টি মিনিমাম কাজ করবে। টি মিনিমাম আমরা বের করেছি সেটা হচ্ছে 5/6 আওয়ার। টি মিনিমাম আমরা বের করেছি, টি মিনিমাম হচ্ছে 5/6 আওয়ার। তো টি মিনিমাম যদি 5/6 আওয়ার হয় তাহলে আমাদের জাস্ট ভি এর ভ্যালুটা দরকার। ভি এর ভ্যালুটা পেলে আমরা এস এর মান বের করতে পারবো। বাট এই বরাবর স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এবং এই বরাবর আমার নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো, এই আমি যেহেতু এই বরাবর দ্রুত চাই, বিবি প্রাইম বরাবর দূরত্ব বের করতে চাই, তাহলে বেগের কতপাংশ আমার বিবি প্রাইম বরাবর কাজ করছে সেটা দরকার। এই বেগের কতপাংশ বিবি প্রাইম বরাবর কাজ করছে সেটা দরকার। সো দেখো, এটা যেহেতু 12 কিলোমিটার পার আওয়ার 6 এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাই এই 12 এর এই উপাংশের মান হচ্ছে 0, অর্থাৎ এই 12 ভেক্টরের এই দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 0। সো এখানে আগে ছিল 6 কিলোমিটার পার আওয়ার, এবং এই 12 কিলোমিটার পার আওয়ারের কোনো উপাংশ এখানে কাজ করছে না, সো তার জন্য এখানে 0। সো দেখো, আমার এই বরাবর যেহেতু আমি দূরত্ব এস বের করতে চাই, তাই আমার এই বরাবরই বেগ লাগবে, এবং এই বরাবর জাস্ট একটা বেগে কাজ করছে সেটা হচ্ছে 6। আর 12 কিলোমিটার পার আওয়ারের কোনো উপাংশই দেখো এই বরাবর কাজ করছে না। তাইলে 12 ভাই যে কিলোমিটার পার 12 কিলোমিটার পার আওয়ার এটা আমি কাউন্টই করবো না। না না, এই দূরত্ব হিসাব করার সময় 12 কিলোমিটার পার আওয়ার এটা কাউন্ট করবো না, বাট ও নদী পার আচ্ছা। হওয়ার সময় কিন্তু 12 কিলোমিটার পার আওয়ার আমরা কাউন্ট করব। কারণ নদী পার হওয়ার সময় কি দেখো, এই দূরত্ব অর্থাৎ নদীর এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়ার জন্য আমাকে একটা বেগই সহায়তা করছে, সেটা কিন্তু 12 কিলোমিটার পার আওয়ার, তাই না? এই নদী পার হওয়ার সময় কিন্তু এই 6 কিলোমিটার পার আওয়ার এই বেগটা আমাকে সহায়তা করে না। কি কারণে করে না? কারণ এই 6 কিলোমিটার পার আওয়ার এই 12 কিলোমিটার পার আওয়ারের সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, এবং 6 cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। সো তাই নদী পার হওয়ার সময় জাস্ট আমার নৌকার বেগের উলম্ব উপাংশ সহায়তা করে, এবং আমি যেহেতু এখানে নিজেই নৌকাটিকে সোজাসুজি 90 ডিগ্রি কোণে রওনা দিচ্ছি, তাই এখানে 12 কিলোমিটারের সম্পূর্ণ অংশটাই আমাকে নদী পার হতে সহায়তা করছে। এখানে 12 কিলোমিটার পারের সম্পূর্ণ অংশটাই আমাকে নদী পার হতে সহায়তা করছে। এবং এই বরাবর যে দূরত্ব, এই বরাবর দূরত্ব যখন আমি হিসাব করবো তখন এস ইকুয়ালস টু ভি টি। সো এখানে ভি হচ্ছে মানে এই বরাবর যে বেগ কাজ করছে, এই বরাবর দেখো শুধু একটা বেগ কাজ করছে সেটা হচ্ছে আমাদের 6, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে টি মিনিমাম 5/6। সো আমাদের এস হচ্ছে 5 কিলোমিটার। এখন বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া নাই। হ্যাঁ। সো আমি আজকে আসলে প্রথমে আপেক্ষিক বেগ, বুঝছিলাম যে নৌকার বেগটা তাহলে গেল কই, ওটার জন্য সমস্যা ছিল। হ্যাঁ নৌকার ব্যাগটা গেল হচ্ছে, নৌকার ব্যাগটা আমরা হিসাব করবো নদী পার হওয়ার সময়। নদী পার হতে আমার নৌকার বের উলম্ব উপাংশ সহায়তা করে। মনে রাখবেন, নদী পার হতে আমাকে নৌকার বেগের উলম্ব উপাংশ সহায়তা করে। নদী পার হইতে হলে আমাকে নৌকার বেগের উলম্ব উপাংশ দরকার। এবার আর এই বরাবর দূরত্ব যাইতে আমাকে আমাকে এই বরাবর যে বেগ সেটাই দরকার। এখন এখানে এমন একটা কেস হয়েছে যে এই বরাবর শুধু আমার 6 কিলোমিটার পার আওয়ারে কাজ করছে, কিন্তু যদি আরেকটা কথা বলি, কিন্তু যদি নৌকাটা যদি আমি এই বরাবর না গিয়ে, আমি যদি নৌকাটা এই বরাবর না গিয়ে, আমি যদি নৌকাটা এই বরাবর না নিয়ে আমি যদি এইভাবে যদি কোণ উৎপন্ন করে যাইতাম, আমি যদি এই বরাবর যাইতাম, ধরো তখন এই বরাবর বেগও আমি কাউন্ট 12 করতাম কিলোমিটার, না। হ্যাঁ তখন আমি 12 কিলোমিটারের একটা উপাংশ কাউন্ট করতাম। দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এই বরাবর স্রোতের বেগ 6 এবং 12 কিলোমিটার এর সাথে থিটা কোণ প্রডিউস করে, তাহলে এইদিকে দেখো 12 কিলোমিটার পার আওয়ারের 12 cos থিটা কি এই দিক বরাবর কাজ করছে, এবং 12 sin থিটা আমার এই দিক বরাবর কাজ করছে, তাই না? 12 sin থিটা এই দিক বরাবর কাজ করছে। তাহলে দেখো আমার এবার এই দূরত্ব যাইতে, বা এই বরাবর অতিক্রান্ত দূরত্ব দেখো আমি 6 + 12 cos থিটা সহায়তা করছে। এই এই ডিরেকশন যাইতে 6 + 12 cos সহায়তা করছে। আর এবার কিন্তু নদী পার হতে আমাকে 12 কিলোমিটার পার আওয়ারে সবটা কিন্তু আমাকে সহায়তা করছে না। আর বলছি এবার কিন্তু নদী পার হতে 12 কিলোমিটারের
12 কিলোমিটার কিন্তু সবটা আমাকে সহায়তা করছে ভাই না। ওইখানে এবার cos নদী থিটা হবে না sin থিটা হবে? আগের কোথায় বার যে এখানে sin থিটা লিখছিলেন মেবি। না এখানে ওই যে 6 + 12 cos থিটা ওইখানে আগের বার মেবি sin থিটা হ্যাঁ লিখছিলেন। আগের বার সাইন থিটা লিখছিলাম না, এই যে 6 + 12 cos থিটা লিখছি, এই যে 6 + 12 cos থিটা ও লিখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সো সো আমাদের হচ্ছে আর সো এবার এই বরাবর দ্রুত যেতে আমাকে 6 + 12 cos থিটা সহায়তা করবে। আর এবার কিন্তু নদী পার হতে আমাকে 12 টা সহায়তা করবে না, এবার আমাকে নদী পার হতে সহায়তা করবে হচ্ছে 12 sin থিটা। এবার নদী পার হওয়ার সময় আমরা যে বেগ ভিটা ধরবো, না রাখবো না, এটা রাখবো। সো এবার আমরা নদী পার হওয়ার সময় আমরা যে বেগটা ধরবো সেটা আমরা 12 sin থিটা ধরবো। সো সেটা আমরা ধরবো 12 sin থিটা, এবং আমরা ac vt, অর্থাৎ s এর মান হচ্ছে আমাদের নদীর যে প্রস্থ দেওয়া আছে অর্থাৎ 10, আর আমি যদি v ধরতাম, v ব্যবহার করলাম 12 sin থিটা, থিটার একটা কোণ তো অবশ্যই দেওয়া থাকবে, তাহলে আমি টি এর ভ্যালুটা পেয়ে যাবো। সো বুঝতে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে ভেক্টর গুলা এবং উপাংশ গুলা কিভাবে কাজ করে, কোন দিকে কিভাবে কাজ করাইতে হয়, আশা করি বুঝতে পারছো। তো কার মনে হয় একটা কোশ্চেন ছিল অন্য একটা টপিক সম্পর্কে? কার কি কোনো কোশ্চেন আছে অন্য কোনো টপিক সম্পর্কে, এর আগে যা পড়াইলাম সেটা সম্পর্কে? ভাইয়া হ্যাঁ বলো। আমি কোশ্চেনটা করছিলাম যে যদি এমন হয় যে একজন নদীতে একটা বেগে একটা কোণে একটা বেগ নিয়ে রওনা দিছে মানে সাঁতার কাটতেছে, তো এখন যে নিজের হ্যাঁ হ্যাঁ ইচ্ছাতে সে আরেকটা কোণে ঘুরে গেল, তখন তখন আমি কিভাবে এই অঙ্কটা করব? হ্যাঁ বুঝছি, তোমার প্রশ্নটা হচ্ছে যে তুমি দুই ডিরেকশন বরাবর সময় হিসাব করতে চাও। তো ধরো ফার্স্টে স্রোত এদিকে কাজ করছে, ভেলোসিটি অফ রিভার এদিকে কাজ করছে, আর তুমি ফার্স্টে এদিকে রওনা দিছিলা, হ্যাঁ, তারপর নিজের ইচ্ছাতে আবার ধরো আবার এদিকে রওনা দিল, নাকি এরকম? হ্যাঁ ভাই এটাই। হ্যাঁ এটাই। সো দেখো ফার্স্টের ক্ষেত্রে এই ম্যাথটা অনেক কমপ্লেক্স। দেখো ফার্স্টের ক্ষেত্রে তুমি যখন কত ডিগ্রি কোণে রওনা দিছো সেটা বের করার পর, তুমি কত সময় সাঁতার কাটছো সেটা বের করার পর, ওই সময়ে তুমি অত ডিগ্রি কোণে তুমি কত দূরত্ব অতিক্রম করছো সেটা বের করতে হবে, এবং এটা বের করার পর তুমি তখন নদীর কোন অবস্থানে আসছো সেটা বের করতে হবে। ধরো ফার্স্টে তুমি এই অবস্থান থেকে থিটা কোণে রওনা দিলা, তাহলে এই বেগের উপাংশটা তোমাকে কি এ বরাবর এই লব্ধি বরাবর নিয়ে যাবে, এই লব্ধি বরাবর নিয়ে যাবে। তো লব্ধি বরাবর তুমি ধরো এ পয়েন্টে পৌঁছলা, এবার এ প্রাইম থেকে ধরো তুমি এই, আমি তোমাকে আবারও একটা বড় চিত্র এঁকে দেখাই। তো তুমি এখান থেকে রওনা দিলা, থিটা কোণে রওনা দিলা এ বরাবর, আর এ বরাবর হচ্ছে ভেলোসিটি অফ রিভার। তাহলে তো তুমি অবশ্যই এদিকে যদি রওনা দাও তাহলে এদিকে অবশ্যই থাকবে না, তুমি দিন শেষে থাকবে হচ্ছে যে এখানে। সো তখন এটা যদি আমার এ পয়েন্ট হয়, ধরো এটা আমার এ প্রাইম পয়েন্ট, এটা হচ্ছে আমার এ প্রাইম পয়েন্ট, তখন তোমার হিসাব করতে হবে যে আমি কত দূরত্ব অতিক্রম করলাম, বা এ প্রাইম পয়েন্টটা কোথায়, নদীর কোথায়, যে আমি প্রস্থ বরাবর কত দূরত্ব অতিক্রম করলাম, নদীর লম্ব বরাবর কত দূরত্ব অতিক্রম করলাম। তো তখন এস বের করতে হবে, এস বের করে দেখতে হবে এ প্রাইম পয়েন্টটা কোথায়। সো এ প্রাইম পয়েন্টটার পর তারপর তো তোমাকে আবার বলে দিবে যে আমি এবার নদীর স্রোতের দিকের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিলাম। তাহলে এটা দেখো, এই ভিআর ভেক্টর যেহেতু এদিকে কাজ করে, তখন আবার এই ভিআর ভেক্টরটা এদিকে কাজ করবে, আর তুমি তখন এই ভিআর ভেক্টরের সাথে 120 ডিগ্রি বা ধরো 130 ডিগ্রি কোণে আবার ধরো যে রওনা দিলা ভি অফ ম্যান, অর্থাৎ তোমার স্রোত, মানুষের ভেলোসিটি। সো দেখো এই অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে দেখো আগের ম্যাথের মতো হয়ে গেছে না, আবার দুইটা ভেক্টর আবার কাজ করছে এবং তুমি 120 ডিগ্রি কোণে রওনা দিছো। সো আবার এই দুইটা ভেক্টর লব্ধি তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি সেদিকে নদী পার হবা। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। সো যদি না বুঝতে পারো তাহলে আবার বলি, স্রোতের বেগ এদিকে, আর ফার্স্টে তুমি এদিকে রওনা দিছো, এই লাল কালি দিয়ে যেটা শো করতেছি এদিকে রওনা দিছো, কারণ কিন্তু তুমি এদিকে যেতে পারবে না, কারণ স্রোত তোমাকে সবসময় এদিকে ধাক্কা দিচ্ছে। সো তুমি একটা রেজাল্টেন্ট অর্থাৎ এই দিকে যাবা, সেদিকে ধরো তোমাকে হিসাব করতে হবে যেদিকে তুমি কত মিনিট সাঁতার কাটছো, তোমার লব্ধি বেগ কত, এবং এত মিনিটে এত বেগে সাঁতার কাটে তুমি কোন পয়েন্টে যাবা। ধরো সেই পয়েন্ট হচ্ছে আমার এ প্রাইম পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে এ প্রাইম পয়েন্ট। এবার তুমি এ প্রাইম পয়েন্টে গিয়ে আবার তোমার ডিরেকশন চেঞ্জ করছো, ধরো এ প্রাইম পয়েন্টে গিয়ে তুমি এদিকে গেছো 120 ডিগ্রি কোণে বা সামথিং যে কোনো একটা কোণে গেছো, এদিকে গিয়ে ধরো আলফা কোণে গেছো, তাহলে দেখো এবার আবার দুইটা ভেক্টর কাজ করতেছে। এই পয়েন্টটা থেকে তুমি যখন আবার এই পয়েন্টে আসবে তখন তোমার একটা বেগ কাজ করতেছে এই বরাবর, এবং এই বরাবর স্রোতের বেগ কাজ করছে বিআর, পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করছে, ওই আগের ম্যাথের মতোই। সো এই বরাবর কাজ করলে যেদিকে নিয়ে যাবে আর কি, লব্ধির মান, লব্ধির দিক এগুলা বের করে দেখতে হবে, তো যেদিকে নিয়ে যায়। সো আর কোনো প্রশ্ন আছে? আর যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।